আচ্ছা, আগের ক্লাসে আমি একটা টপিক ডিসকাস করছিলাম, সেটা হচ্ছে বেস কেভিএ। ঠিক আছে, একটা বেস কেভিএ বলে টপিক ডিসকাশন করা স্টার্ট করেছিলাম। সেটা কি ছিল? আমাদের পাওয়ার সিস্টেমের মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট থাকছে এবং তাদের আলাদা আলাদা সব পার্সেন্টেজ রিয়াক্টেন্স গুলো আলাদা আলাদা। যেরকম ধরো একটা অল্টারনেটর আছে, সেই অল্টারনেটরটা ধরো একটা ট্রান্সফরমারের সঙ্গে কানেক্টেড আছে, এরকম একটা ট্রান্সফরমারের সঙ্গে একটা অল্টারনেটর কানেক্টেড আছে। ঠিক আছে, তাহলে এই পরিস্থিতিতে আমরা কি বলতে পারি? এই অল্টারনেটরের এক ধরনের পার্সেন্টেজ রিয়াক্টেন্স আছে। ধরো অল্টারনেটরটার রেটিং হচ্ছে কত? অল্টারনেটরের রেটিং মনে করো 5,000। ধরো অল্টারনেটরের রেটিং হচ্ছে 5,000 কেভিএ। ঠিক আছে, ফর এক্সাম্পল অল্টারনেটরের রেটিং মনে করো 5,000 কেভিএ দেওয়া আছে। আর এর যে পার্সেন্টেজ রিয়াক্টেন্স, যেটা আমরা আগের দিন ডিসকাস করেছি, পার্সেন্টেজ রিয়াক্টেন্সটা কিভাবে ক্যালকুলেট করে, কোন ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করে। তো মনে করো এর পার্সেন্টেজ রিয়াক্টেন্স যেটা আছে সেটা সাপোজ 10%। ঠিক আছে, ফর এক্সাম্পল এটার পার্সেন্টেজ রিয়াক্টেন্স হচ্ছে 10%। আর এখানে আছে একটা ট্রান্সফরমার। তো ধরো এই অল্টারনেটরটা হচ্ছে 11 কেভি জেনারেট করছে। ঠিক আছে, অল্টারনেটরটা কত কেভি জেনারেট করছে না, 11 কেভি, এবং এর কেভিএ রেটিং কত? 5,000 কেভিএ। এটা কাকে ফিড করছে? একটা ট্রান্সফরমারকে ফিড করছে। ট্রান্সফরমারটার রেটিং কত? 11 কেভি কে স্টেপ আপ করে কততে স্টেপ আপ করছে? 132 কেভিতে স্টেপ আপ করছে। ঠিক আছে, এবার এই ট্রান্সফরমারের একটা কেভিএ রেটিংও আছে। তো মনে করো ট্রান্সফরমারটার কেভিএ রেটিং হচ্ছে 2500, 2,500 কেভিএ মনে করো। এটা হচ্ছে 2,500 কেভিএ একটা ট্রান্সফরমার। আর ট্রান্সফরমারটা যেটা পার্সেন্টেজ রিয়াক্টেন্স আছে, মনে করো এটা হচ্ছে 5%। ঠিক আছে, ট্রান্সফরমারটার পার্সেন্টেজ রিয়াক্টেন্স মনে করো 5%। এখন যদি আমাকে বলা হয় যে এই ট্রান্সফরমার থেকে যেটা বেরিয়েছে এটাকে কি বলবো? এটা হচ্ছে একটা ফিডার বেরিয়েছে, তাই তো? এটা একটা ট্রান্সমিশন লাইন। এবার আমাকে যদি বলে যে এই সিস্টেমে যদি এইখানে ফল্ট হয়, মানে এই যে ট্রান্সফরমার যেটা আছে তার মনে করো সেকেন্ডারিতে একটা 3 ফেজ ফল্ট হয়েছে। ট্রান্সফরমারের 3 ফেজ, এটা 3 ফেজ ট্রান্সফরমার। মনে করো এর সেকেন্ডারি সাইড মানে এই 132 কেভি সাইডে একটা ফল্ট হয়েছে। দিয়ে বললো যে ফল্ট কারেন্ট কত হলো সেটা ক্যালকুলেট করো। ফল্ট কারেন্ট কি ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করে আমরা এর আগে দেখেছি? শর্ট সার্কিট কারেন্ট অর্থাৎ ফল্ট কারেন্ট। আইএসসির ফর্মুলা কি ছিল বলো? আইএসসির ফর্মুলা ছিল হচ্ছে আমাদের আই মানে হচ্ছে রেটেড কারেন্ট বা ফুল লোড কারেন্ট যেটা হয়, আই মাল্টিপ্লাইড বাই কত হয়? মাল্টিপ্লাইড বাই হচ্ছে 100 ডিভাইডেড বাই কত? percentage 100 x পার্সেন্টেজ এক্স। পার্সেন্টেজ এক্স ইজ দা পার্সেন্টেজ রিয়াক্টেন্স। ঠিক আছে, পার্সেন্টেজ রিয়াক্টেন্স, তাই তো? এটা এই ফর্মুলা দিয়ে আমরা শর্ট সার্কিট কারেন্টটাকে হিসাব করতে পারি। কিন্তু এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে তো আমার দু রকম এলিমেন্ট আছে, একটা আমার অল্টারনেটর আছে, একটা আবার ট্রান্সফরমার আছে। কিন্তু দুটোর কেভিএ রেটিং তো সেম নয়। এটার কেভিএ রেটিং 5,000, এটার কেভিএ রেটিং হচ্ছে 2,500। আর এই অল্টারনেটরটার যে পার্সেন্টেজ রিয়াক্টেন্স 10% বলেছে, এটা 5,000 কেভি এর সাপেক্ষে বলেছে 10%। এবং ট্রান্সফরমার যেটা আছে তার যে 5% পার্সেন্টেজ রিয়াক্টেন্স বলেছে, সেটা হচ্ছে এই 2,500 কেভি এর রেটিং এর সাপেক্ষে বলেছে। তাহলে আমরা সরাসরি এই 10% আর এই 5%কে ডাইরেক্টলি যোগ করে দিতে পারবো না। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটা কমন বেস কেভিএ ধরতে হবে, একটা রেফারেন্স আমাদেরকে ধরতে হবে, এবং সেই বেস বা রেফারেন্সের সাপেক্ষে আমাদেরকে এই পার্সেন্টেজ রিয়াক্টেন্স গুলোকে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তার জন্যই আমাদের একটা কনসেপ্ট আসছে বেস কেভিএ। এবার ব্যাপার হচ্ছে এই যে বেস কেভিএ আমরা ধরবো, সেই বেস কেভিএটা কত কত হতে পারে? বেস কেভিএটা হতে পারে আমাদের যে যতগুলো এলিমেন্ট এখানে থাকছে। যেমন এখানে দুটো এলিমেন্ট আছে, কি কি আছে? একটা অল্টারনেটর আছে আর একটা ট্রান্সফরমার আছে। তা দুটো এলিমেন্টের মধ্যে সর্বোচ্চ রেটিং কার? কার রেটিংটা বেশি বলো? অল্টারনেটরটা রেটিংটাই বেশি, 5,000 কেভিএ। যেটা আমরা চাইলে দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম আছে সেটাকে ধরতে পারি, অথবা আমরা চাইলে এই যে আমার যতগুলো এলিমেন্ট আছে তাদের কেভিএ গুলোকে যোগ করে যত হয় সেটাকেও আমরা বেস কেভিএ ধরতে পারি। যেমন এখানে আমার দুটো এলিমেন্ট আছে, একটা 5,000, একটা 2,500। আমরা যদি যোগ করি তাহলে কত হয়? 7,500 কেভিএ। আমরা চাইলে 7,500কেও বেস কেভিএ ধরতে পারি। আবার আমরা চাইলে যে কোনো আরবিট্রারি ভ্যালু আমাদের সুবিধা মতো আমরা ধরতেই পারি। ঠিক আছে, তো সেই যে কেভিএটা আমরা কনসিডার করব সেটাই হচ্ছে আমাদের বেস কেভিএ। ঠিক আছে, তো সেইটাকে হিসাব করে নিতে হবে এবং তার সাপেক্ষে আমাকে পার্সেন্টেজ রিয়াক্টেন্সটাকে কনভার্ট করতে হবে। এবার এই যে কনভার্সন প্রসেসটা, সেটা ভালো করে বোঝার জন্য আমরা আরেকটা কনসেপ্ট একটু জেনে নেব। ঠিক আছে, একটু কনসেপ্টটা জেনে নেব, সেটা হচ্ছে পার ইউনিট কনসেপ্ট। ঠিক আছে, পার ইউনিট একটা রিয়াক্টেন্স বা পার ইউনিট ইম্পিডেন্সের একটা কনসেপ্ট আছে, যেটা যদি তোমাদের জানা থাকে তাহলে এই কনভার্সনটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে।
পার ইউনিট ইম্পিডেন্স এই ব্যাপারটা কি অ্যাকচুয়ালি, পার ইউনিট ইম্পিডেন্স ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? ঠিক আছে, তো দেখো আমাদের হচ্ছে একটা ধরো অল্টারনেটারই আছে, ঠিক আছে, একটা ধরো অল্টারনেটার, আমরা সাপোজ শুধু অল্টারনেটারটাকেই কনসিডার করছি, ঠিক আছে, এটা ধরো একটা অল্টারনেটার, ঠিক আছে। এই অল্টারনেটারের মনে করো রেটিং বললো 5000 কেভিএ, শুধু অল্টারনেটারটাকেই ভাবছি কিন্তু এখন, এর ধরো রেটিং বলেছে 5000 কেভিএ, ঠিক আছে, আর এর ভোল্টেজ রেটিং কত বলেছে, এটা হচ্ছে 11 কেভি, 11 কেভি, ঠিক আছে, 11 কেভি হচ্ছে এর ভোল্টেজ রেটিং। তো এরকম এখানে এই যেটা আমাদের কেভিএ রেটিং আর কেভি বা ভোল্টেজ রেটিং যদি বলে দেওয়া থাকে, সেখান থেকে না আমরা একটা বেস ইম্পিডেন্স বার করতে পারবো। তা সেই বেস ইম্পিডেন্সটা ফর্মুলাটা কি, সেখান থেকে আমরা এই অল্টারনেটরে যদি আমাকে বলে একটা বেস ইম্পিডেন্স বার করো, সেটার ফর্মুলা কি? তো সেটার ফর্মুলা ফার্স্টে আমরা বলবো জেড, এটা হচ্ছে জেড বেস বা বেস ইম্পিডেন্স। তার ফর্মুলাটা কি, জেড বেস সমান হচ্ছে, জেড বেস সমান হচ্ছে আমাদের ভোল্টেজের VBS বাই বেস, IBS। হ্যাঁ ভি বেস বাই আই বেস, আমি সংক্ষেপে ভিবি বাই আইবি লিখলাম, ঠিক আছে, বেস কথাটা আমি পুরোটা লিখলাম না, এখানে ভিবি বাই আইবি আমরা এরকম ভাবে এটাকে লিখলাম। এবার যদি আমাকে জেড বেস বার করতে হয়, আমরা এটাকে সিম্পলিফাই করবার জন্য দেখো অল্টারনেটরের রেটিং এ আমার কি কি বলা আছে, আমার ভোল্টেজ বলা আছে, আমার সরি আমার কেভিএ রেটিং বলা আছে, আর আমার ভোল্টেজ রেটিং বলা আছে। আমার কারেন্ট রেটিং কি বলা আছে, কারেন্ট রেটিং কিন্তু ওইভাবে বলা নেই, ঠিক আছে, কারেন্ট রেটিংটা জেনারেলি বলা এরকম ভাবে থাকে না, খালি ভোল্টেজটাই বলা থাকে আর কেভিএ রেটিংটাই বলা থাকে। তো সেইটার জন্য আমরা কি করব, আমরা না নিচের যে কারেন্টটা আছে সেটাকে আমরা মানে ভোল্টেজ দিয়ে গুণ করে কেভিএ তে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে আমাকে উপরেও ভোল্টেজ দিয়ে গুণ করতে হবে আর নিচেও আমাকে ভোল্টেজ দিয়ে গুণ করতে হবে, উপরেও আমি একটা ভিভি গুণ করে দিলাম, নিচেও আমি আরেকটা ভিভি গুণ করে দেবো, ঠিক আছে, ভিভি ইন্টু আইভি, এইরকম ফরম্যাটে আমার চলে এলো। এবার এখানে যে রেটিং গুলো পাচ্ছি এগুলো হচ্ছে ভোল্টেজটা কিসে আছে, ভোল্ট ইউনিটে আছে, ভোল্টেজটা আছে ভোল্টে, আর কারেন্টটা কিসে আছে, অ্যাম্পিয়ারে আছে। কিন্তু জেনারেলি পাওয়ার সিস্টেমের মধ্যে যে সমস্ত কম্পোনেন্ট গুলো দেওয়া থাকবে তাদের রেটিং কিসে দেওয়া থাকে, কেভিতে দেওয়া থাকে অথবা কেভিতে দেওয়া থাকে, ভোল্টেজের রেটিংটা সবসময় জেনারেলি কেভিতেই দেওয়া থাকে, ঠিক আছে। তো আমরা ভোল্ট এই ভিভিটাকে যেটা ভোল্টে আছে ওটাকে আমরা কেভিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কেভিতে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, ভিভি ডিভাইডেড বাই 1000 করতে হবে, আমাকে ভিভি কে 1000 দিয়ে ভাগ করতে হবে। এই ভিভি কে আমি 1000 দিয়ে ভাগ করলাম, আর তার পাশে যে আর একটা ভিভি আছে তাকেও আমরা 1000 দিয়ে ভাগ করে দিলাম। দুটোকে আমরা 1000 দিয়ে যখন ভাগ করে দিলাম, তাহলে নিচেও আমাকে 1000 দিয়ে ভাগই করতে হবে, তাই না, নিচেও তো আমরা মানে কত দিয়ে ভাগ করবো, তাহলে ব্যালেন্স করবার জন্য ভিভি ইন্টু আইবিটাকে, ওখানে আমরা 1000 ইন্টু 1000 দিয়ে ভাগ করেছি, তাহলে নিচেও আমাকে ব্যালেন্স করবার জন্য এখানে 1000 এখানে 1000 গুণ করেছি, মানে 1000 ইন্টু 1000 মানে 10⁶, আমরা ভিবি ইন্টু আইবি কে 10⁶ দিয়ে ভাগ করে দিলাম, তাহলে দেখো ব্যাপারটা ব্যালেন্স হয়ে গেল। আমরা এই ভিবিটাকে আর এই ভিবিটাকে দুটোকেই 1000 1000 দিয়ে ভাগ করলাম, সেইটাকে ব্যালেন্স করবার জন্য নিচে আমাকে 1000 গুণিত 1000 অর্থাৎ 10⁶ দিয়ে ভাগ করতে হবে। তাহলে সেটা যখন করে দিলাম, তাহলে ভিবি ইন্টু 1000 মানে আমরা কি পাচ্ছি আলটিমেটলি, এটা হচ্ছে আমাদের কেভি, কত কেভি হচ্ছে সেটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা একটা কেভি হচ্ছে আর এটা আর একটা কেভি হচ্ছে, দুটো কেভি কে আমরা যদি গুণ করি তাহলে কি হবে, কেভি স্কোয়ার হয়ে যাবে, দুটো কেভি কে গুণ করলে আমরা কেভি স্কোয়ার পেয়ে যাবো। আর এই যে ভোল্টে যেটা দেওয়া আছে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, তাকে যদি 10⁶ দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার কে যদি আমরা 10⁶ দিয়ে ভাগ করি তাহলে কি পাবো বলো, KVA পাবো। এমভিএ, এমভিএ পেয়ে যাবো। তাহলে কেভি MVA। স্কোয়ার ডিভাইডেড বাই এমভিএ, ঠিক আছে, কেভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এমভিএ, এটাই হয়ে যাচ্ছে আমাদের বেস, জেড বেস বা বেস ইম্পিডেন্সের ফর্মুলা। তাহলে কি হয়ে গেল, কেভি স্কোয়ার ডিভাইডেড বাই এমভিএ, তাই তো, এটা হয়ে গেল আমাদের বেস ইম্পিডেন্স। এবার যখন আমরা পার ইউনিট ইম্পিডেন্স বার করব, পার ইউনিট ইম্পিডেন্স বার করবার ফর্মুলা হচ্ছে যে পিইউ ইম্পিডেন্স, আমি সংক্ষেপে লিখছি পিইউ, পার ইউনিট ইম্পিডেন্স, সেটা হচ্ছে কত, সেটা হয়ে যাবে আমাদের পার ইউনিট ইম্পিডেন্স সমান হয়ে যাবে অ্যাকচুয়ালি যেটা আমাদের অ্যাকচুয়াল ইম্পিডেন্স আছে, অ্যাকচুয়াল ইম্পিডেন্সটাকে আমি সাপোজ জেড বললাম, আর যেটা আমাদের বেস ইম্পিডেন্স দেওয়া আছে সেটাকে আমি জেড বেস বললাম, তাহলে জেড মানে অ্যাকচুয়াল ইম্পিডেন্স ডিভাইডেড বাই বেস ইম্পিডেন্স, এটাই হচ্ছে আমাদের পার ইউনিট ইম্পিডেন্স। মানে এই বেস ইম্পিডেন্সের সাপেক্ষে অ্যাকচুয়াল ইম্পিডেন্সের ভ্যালুটা কত, ঠিক আছে, এটা পার ইউনিটে বেরোবে। এটা হচ্ছে পার ইউনিট সিস্টেমে, মানে একের মধ্যে কত ভাগ, এটা যদি আমরা এক ধরি, জেড বেসকে যদি এক ধরি, জেডটা অ্যাকচুয়ালি তার থেকে কম হবে, একের থেকে কম হবে, হয়তো 0.2 হবে, 0.1 হতে পারে, 0.05 হতে পারে, এরকম বিভিন্ন ভ্যালু হতে পারে, ঠিক আছে। তো সেগুলো
হচ্ছে পার ইউনিট ইম্পিডেন্স, মানে একের সাপেক্ষে কত। আর তার থেকে যদি আমাকে পার্সেন্টেজ ইম্পিডেন্স বার করতে হয় আমরা কি করব, পার্সেন্টেজ ইম্পিডেন্স পেতে গেলে এই পার ইউনিট ইম্পিডেন্স যেটা আছে না সেটাকে আমরা 100 দিয়ে গুণ করে দেবো। পার ইউনিট ইম্পিডেন্সকে যদি আমরা 100 দিয়ে গুণ করে দিই তাহলেই আমরা পেয়ে যাবো পার্সেন্টেজ ইম্পিডেন্স। ঠিক আছে, তাহলে দেখো পার্সেন্টেজ ইম্পিডেন্স মানে আমরা হয়ে যাবে পার ইউনিট ইম্পিডেন্স গণিত সিম্পলি 100। ঠিক আছে, তাহলে পার ইউনিট ইম্পিডেন্স যেটা আসছে, পার ইউনিট ইম্পিডেন্স যেটা আমাদের আসছে সেটার ফর্মুলা আমরা তাহলে কি পেয়ে যাচ্ছি, পার ইউনিট ইম্পিডেন্সের ফর্মুলাটা একটু ভালো করে বলো কি হয়ে যাচ্ছে। পার ইউনিট ইম্পিডেন্সের ফর্মুলা তাহলে কি দাঁড়াচ্ছে বলো। পার ইউনিট ইম্পিডেন্স সমান হয়ে যাচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইম্পিডেন্স যেটা জেড আছে ডিভাইডেড বাই যেটা আমাদের জেড বেস আছে। জেড বেসের ফর্মুলা কি বেরোলো বলো, জেড বেসের ফর্মুলা কি বেরিয়েছে, কেভি কেভি স্কোয়ার স্কয়ার বাই বাই এম। এম, কেভি স্কোয়ার বাই এমভিএ। তাই তো, জেড বেস মানে হয়ে যাচ্ছে আমাদের কেভি স্কোয়ার বাই এমভিএ। জেড বেস ইকুয়াল টু হয়ে যাচ্ছে জেড ডিভাইডেড বাই কেভি স্কোয়ার বাই এমভিএ। তাহলে যদি আমরা এটাকে একটু সিম্পলিফাই করি তাহলে এমভিএটা উপরে উঠে যাবে, উপরে উঠে যাবে কিনা, এটা নিচের ভাগে আছে মানে, তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এরকমও লিখতে পারি আমরা জেড ইন্টু এমভিএ ডিভাইডেড বাই কেভি স্কোয়ার, জেড ইন্টু এমভিএ ডিভাইডেড বাই কেভি স্কোয়ার। তাই তো, জেড ইন্টু এমভিএ ডিভাইডেড বাই কেভি স্কোয়ার, এটাও হতে পারে আমাদের পার ইউনিট ইম্পিডেন্সের ফর্মুলা। ঠিক আছে, তো যখন আমাদেরকে বলবে একটা বেসে, ধরো আমরা এখানে একটা পার্টিকুলার বেস ভ্যালু ধরেছি, তার জন্যই আমরা এই যে বেসের এই যে ভিবি ইন্টু আই, ভিবি ডিভাইডেড বাই আইবি যখন আমরা ধরেছি তখন আমরা একটা পার্টিকুলার ভোল্টেজ লেভেলকে তো বেস ধরেছি, অথবা যখন আমরা এই কেভিটা পাচ্ছি অথবা এমভিএ যেটা পাচ্ছি সেটা একটা পার্টিকুলার বেসের সাপেক্ষে আমরা পাচ্ছি। কিন্তু আমরা বলেছি আগেই যে বেস এমভিএ অথবা বেস কেভিএ এই ব্যাপারটাকে কিন্তু আমরা আমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো ভ্যালু ধরতে পারি। ঠিক আছে, যে কোনো ভ্যালু ধরতে পারি। তো ধরো আমরা দু রকম সিস্টেম আছে, আমি একটা প্রথম সিস্টেম একটা হচ্ছে সেকেন্ড সিস্টেম। প্রথম সিস্টেমে আমরা কি ধরলাম, আমাদের বেস কেভিএ ধরো কেভি ওয়ান, একটা 1 নম্বর সিস্টেম আমরা ধরেছি, সেখানে বেস কেভি আমি কেভি ওয়ান পাচ্ছি, আমাদের বেস এমভিএ ধরো এমভিএ ওয়ান, একটা হচ্ছে ফার্স্ট সিস্টেম, এটা আমাদের প্রথম সিস্টেম, ফার্স্ট সিস্টেম। সরি, প্রথম সিস্টেমে আমরা কি করেছি না, আমাদের বেস কেভিএটাকে ধরেছি আমরা কেভি ওয়ান, আর বেস এমভিএটাকে ধরেছি এমভিএ ওয়ান। আর একটা আমাদের সেকেন্ড সিস্টেম আছে, সেকেন্ড সিস্টেমে আমরা তো নিজেদের ইচ্ছা মতো বেস কেভিএ এমভিএ ধরতে পারি। তাহলে আমি সেকেন্ড সিস্টেমে ধরলাম আমার বেস কেভিটা হচ্ছে কেভি টু, আর বেস এমভিএ যেটা মনে করো সেটা হচ্ছে এমভিএ টু। তাহলে বলো দেখি, যদি আমার প্রথম সিস্টেমে যদি আমার পার ইউনিট রিঅ্যাকটেন্স যদি এক্স হয়, পার ইউনিট রিঅ্যাকটেন্স এমভিএ 2 হবে। সরি হ্যাঁ, এটা হচ্ছে এমভিএ টু। এবার মনে করো আমার দুটো সিস্টেম আছে, আমি প্রথমবারে বেস কেভি ধরেছি কেভি ওয়ান, বেস এমভিএ ধরেছি এমভিএ ওয়ান, আর সেকেন্ড সিস্টেমের ক্ষেত্রে আমার ধরো বেস কেভি হচ্ছে কেভি টু আর বেস এমভিএ হচ্ছে এমভিএ টু। এবার আমার ধরো কোশ্চেনে বলে দেওয়া আছে প্রথম সিস্টেমে, ফার্স্ট সিস্টেমে আমার পার ইউনিট রিঅ্যাকটেন্সের ভ্যালু হচ্ছে এক্স, পার ইউনিট ইম্পিডেন্সের ভ্যালু হচ্ছে, ধরো পার ইউনিট ইম্পিডেন্সের ভ্যালু হচ্ছে জেড, ধরো পার ইউনিট ইম্পিডেন্সের ভ্যালু হচ্ছে জেড ওয়ান, পার ইউনিট ইম্পিডেন্সের ভ্যালু হচ্ছে জেড ওয়ান। তাহলে বলো দেখি যে আমার এই সেকেন্ড সিস্টেমে পার ইউনিট ইম্পিডেন্সের ভ্যালু কত হবে। কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট সেটা আমাদের ট্রান্সফরমার হতে পারে, অল্টারনেটর হতে পারে, ট্রান্সমিশন লাইন হতে পারে, অর এনি আদার নেটওয়ার্ক এলিমেন্ট আমাদের হতে পারে। তার অ্যাকচুয়াল ইম্পিডেন্সের ভ্যালু তো আর চেঞ্জ হবে না। মনে করো এর অ্যাকচুয়াল ইম্পিডেন্স হচ্ছে ক্যাপিটাল জেড, আমি ধরে নিলাম অ্যাকচুয়াল ইম্পিডেন্স এর ক্যাপিটাল জেড। এবার সেটাকে পার ইউনিট সিস্টেমে যখন আমি করছি, প্রথম সিস্টেমে পার ইউনিট ভ্যালু পাচ্ছি আমরা জেড ওয়ান। তাহলে যদি কোশ্চেনে জিজ্ঞাসা করে সেকেন্ড সিস্টেমে পার ইউনিটের ভ্যালু কত হবে, কি করে করবে বলো। দেখো পার ইউনিট ইম্পিডেন্স যদি আমরা সেকেন্ড সিস্টেমে বার করতে যাই, আমরা ধরলাম যে সেকেন্ড সিস্টেম আমাদের জেড টু হবে, আমি মনে করে নিলাম জেড টু হবে ইন সেকেন্ড সিস্টেম। তাহলে জেড টু ডিভাইডেড বাই জেড ওয়ান যদি আমরা করি তাহলে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে প্রথম সিস্টেম, সেকেন্ড সিস্টেমে আমরা পার ইউনিট রিঅ্যাকটেন্স পাচ্ছি বা পার ইউনিট ইম্পিডেন্স পাচ্ছি জেড টু, আর ফার্স্ট সিস্টেমে পার ইউনিট ইম্পিডেন্স পেয়েছি জেড ওয়ান। তাহলে এই দুটোর ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করতে চাই আমরা কিভাবে করতে পারি,
বলো এখান থেকে কি কি লিখতে পারি? জেডটা স্যার তো জেডটা তো জেডই থাকবে। জেডই থাকবে, তাহলে প্রথম সিস্টেমের ক্ষেত্রে জেড টু এর ভ্যালু কত, সেকেন্ড সিস্টেমের ক্ষেত্রে জেড টু এর ভ্যালু কত? জেড টু এর ভ্যালু হবে জেড গণিত, জেডটা তো জেডই থাকবে, জেড গণিত এমভিএ এমভিএ টু, টু এমভিএ বাই টু, টু স্কোয়ার। এমভিএ টু বাই হয়ে যাবে আমাদের কেভি টু স্কোয়ার, কেভি টু তার স্কোয়ার, তাই তো, কেভি টু এর স্কোয়ার ডিভাইডেড বাই ফার্স্ট সিস্টেমে কত থাকবে, ফার্স্ট সিস্টেমে এটা জেডটা তো জেডই থাকবে, ইনটু হুম। কত হয়ে যাবে এটা, এটা হয়ে যাবে আমার এমভিএ ওয়ান ডিভাইডেড বাই কেভি ওয়ান তার হোল স্কোয়ার, তাই তো, কেভি ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে জেড জেড কেটে যাবে, সিম্পলিফাই যখন আমরা করব তাহলে এই জেড আর এই জেড কেটে গেল, তাহলে কি দাঁড়ালো এটা, তাহলে আমার আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে এমভিএ টু, এটা হয়ে যাচ্ছে আমাদের এমভিএ টু, এমভিএ টু বাই এমভিএ ওয়ান, এটা হয়ে যাচ্ছে এমভিএ টু বাই এমভিএ ওয়ান গণিত কত হয়ে যাচ্ছে, গণিত হয়ে যাচ্ছে কেভি ওয়ান বাই কেভি টু স্কোয়ার। কেভি ওয়ান বাই কেভি টু গোটাটার হোল স্কোয়ার। এইটা এই জিনিসটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, কেভি ওয়ান বাই কেভি টু তার হোল স্কোয়ার। এটা হচ্ছে সেকেন্ড সিস্টেমে আমরা যদি জেড টু এর ভ্যালু যেটা পেতাম, তাহলে জেড টু সমান আমরা কত লিখতে পারি বলো দেখি, জেড টু মানে হচ্ছে পার ইউনিট ইম্পিডেন্সের ভ্যালু ফ্রম দা সেকেন্ড সিস্টেম, সেটা হয়ে যাবে আমাদের জেড ওয়ান, যেটা আমরা ফার্স্ট সিস্টেমে যেটা পেয়েছিলাম জেড ওয়ান গুণিত এমভিএ টু বাই এমভিএ ওয়ান, এমভিএ টু ডিভাইডেড বাই এমভিএ ওয়ান গণিত কত হয়ে যাচ্ছে কেভি ওয়ান বাই কেভি টু, কেভি ওয়ান ডিভাইডেড বাই কেভি টু তার হোল স্কোয়ার, কেভি ওয়ান বাই কেভি টু তার হোল স্কোয়ার। তাহলে এই ব্যাপারটা তোমরা একটু খেয়াল রাখবে, যে যদি একটা সিস্টেমে আমার পার ইউনিট ইম্পিডেন্স বলে দেয়, তাহলে সেকেন্ড সিস্টেমে যাওয়ার জন্য আমাদেরকে এই রুলটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, রুলটা হচ্ছে এটাই, এমভিএ টু বাই এমভিএ ওয়ান মানে সেকেন্ড যেটাতে আমরা নিয়ে যেতে চাইছি, সেখানে আমাদের যেটা এমভিএ ডিভাইডেড বাই যেটা আমরা আগে এমভিএ ধরেছিলাম, তাদের রেশিওটা আমাকে কনসিডার করতে হবে। তো এখানে আমরা ইম্পিডেন্স বলেছি, এটা পার ইউনিট ইম্পিডেন্সের ক্ষেত্রে আমরা বললাম, সিমিলার ম্যানারে আমরা পার ইউনিট রিয়াক্টেন্সের ক্ষেত্রেও বলতে পারি। ঠিক আছে, পার ইউনিট রিয়াক্টেন্সও যদি আমাকে বলতে বলতো, যদি ধরো রিয়াক্টেন্স, আমরা এখানে মেনলি রিয়াক্টেন্স নিয়ে কনসিডার করছি, তাহলে পার ইউনিট রিয়াক্টেন্স যদি আমাদের সেকেন্ড সিস্টেমে বার করতে হতো, তাহলে এক্স টু সেটা সমান আমাদের কত হতো, এক্স টু সমান সিমিলারলি আমরা লিখতাম পার ইউনিট রিয়াক্টেন্স ইন দ্য ফার্স্ট মেথড ইন্টু এমভিএ টু ডিভাইডেড বাই এমভিএ ওয়ান, এমভিএ টু ডিভাইডেড বাই হয়ে যাবে আমাদের এমভিএ ওয়ান মাল্টিপ্লাইড বাই কত হয়ে যাবে, মাল্টিপ্লাইড বাই হয়ে যাবে আমাদের উপরে কেভি ওয়ান ডিভাইডেড বাই নিচে আসবে কেভি টু, কেভি ওয়ান ডিভাইডেড বাই নিচে চলে আসবে কেভি টু টোটালটার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা পার ইউনিট রিয়াক্টেন্সও যদি বার করতে চাইতাম তখনও এই এই রুলই অ্যাপ্লিকেবল হতো। আর পার ইউনিটের সঙ্গে পার্সেন্টেজ রিয়াক্টেন্সের কি ফর্মুলা বললাম, পার ইউনিট থেকে পার্সেন্টেজে কি করে যেতে হবে বলো, পার ইউনিট থেকে পার্সেন্টেজে যাওয়ার জন্য 100 দিয়ে আমাদেরকে, ভাগ করতে হবে। না 100 দিয়ে ভাগ নয়, 100 দিয়ে গুণ করতে হবে, গুণ করতে হবে। গুণ করতে হবে, ঠিক আছে, 100 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে কি, তাহলে তাহলে ধরো একটা, এবার আমি একটা কেস স্টাডি বলি, একটা কেস বলি। আচ্ছা, এখানে আমাদের এমভিএ বলেছি, এমভিএ টু বাই এমভিএ ওয়ান, তাহলে কেভিএ টু বাই কেভিএ ওয়ানও কিন্তু আমরা লিখতে পারি, এখানে কোনো অসুবিধা নেই। এমভিএ আর কেভিএ রিলেশন তো তোমরা জানো, এমভিএ এর সঙ্গে কেভিএ রিলেশন তোমরা নিশ্চয়ই জানো। এমভিএ এর সঙ্গে কেভিএ রিলেশনটা কি, এমভিএ ইজিক্যাল টু হচ্ছে আমাদের কেভিএ কিলো ভোল্ট অ্যাম্পিয়ার মাল্টিপ্লাইড বাই 10 টু 10 দি to the পাওয়ার power 3। 3। তাহলে যদি আমাকে কেভিএ বলে দিত, যদি আমাকে এমভিএ না বলে কেভিএ বলে দিত, তাহলেও কিন্তু আমরা করতে পারবো, কোনো অসুবিধা নেই। এটা কেভিএ টু বাই কেভিএ ওয়ান লিখলেও কোনো অসুবিধা নেই, কারণ উপরে 10 টু দি পাওয়ার 3 আর নিচে 10 টু দি পাওয়ার 3 দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, তো কেভিএ বলে দিলেও কোনো কিন্তু অসুবিধা থাকবে না। ঠিক আছে, আর ধরো এবার আমরা একটা কেস স্টাডি কনসিডার করি। ঠিক আছে, ধরো এই যে কেসটা আমরা এখানে লিখেছিলাম, এই কেসটাই ধরি, এখানে আমাদের একটা অল্টারনেটরের কথা আমরা বলেছি, এই এই আচ্ছা, এখানে আমরা যে অল্টারনেটরটা দেখিয়েছি, এখানে অল্টারনেটর কোনটা, অল্টারনেটর হচ্ছে আমার এইটা, এটা তো আমার অল্টারনেটর, এটা হচ্ছে আমার অল্টারনেটর, এটা হচ্ছে আমার ট্রান্সফর্মার। এবার এই অল্টারনেটরটার ক্ষেত্রেই মনে করো আমার, আমি ধরলাম যে আমার বেস কেভিএ, আমার বেস কেভিএ আমি ধরে নিলাম ধরো 10,000।
বেস কেভিএ সমান আমি ধরলাম, এখন আমার এটা 10,000 ধরবো আমি। তাহলে বলো দেখি সেই বেস কেভিএ এর সাপেক্ষে এই পার্সেন্টেজ রিঅ্যাকটেন্সের ভ্যালু এর কত হয়ে যাবে? আমি যদি বেস কেভিএ 10,000 ধরে নিই, তাহলে এই 10,000 কেভিএ বেসের সাপেক্ষে এই পার্সেন্টেজ রিঅ্যাকটেন্সটা কত হয়ে যাবে? যেটা আমার 5,000 কেভিএ তে 10% আছে, 10,000 কেভিএ ধরলে সেটা কত হয়ে যাবে এই অল্টারনেটরটার ক্ষেত্রে? এক্ষেত্রেও ফর্মুলাটা তোমরা এরকম করে করো, পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স অ্যাট, আমি এরকম ভাবে লিখছি, পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স অ্যাট বেস কেভিএ, যেটাকে আমরা বেস কেভিএ ধরছি, মানে কেভিএ টু, যেটা আমরা আগের বারে এক্স টু বার করেছিলাম, মানে এটা যেটা আমাকে এক্স টু বলছি, এক্স টু মানে হচ্ছে পার ইউনিট সিস্টেমে, আমরা পার্সেন্টেজ সিস্টেমে লিখছি বলে এটাকে আমি পার্সেন্টেজ এক্স কথাটা ইউজ করছি এখানে, পার্সেন্টেজ এক্স অ্যাট বেস, বেস কেভিএ, পার্সেন্টেজ এক্স অ্যাট বেস কেভিএ ডিভাইডেড বাই, যদি আমরা লিখি পার্সেন্টেজ এক্স অ্যাট রেটেড কেভিএ, বেস কেভিএ আর রেটেড কেভিএ কিন্তু আলাদা, এর ক্ষেত্রে রেটেড কেভিএ কত, অল্টারনেটরটার ক্ষেত্রে রেটেড কেভিএ কত, 5,000 কেভিএটা হচ্ছে রেটেড কেভিএ, কিন্তু বেসটা আমাদের ইচ্ছা মতো আমরা ধরবো, আমরা 5,000 ধরলে ধরতে পারতাম, কিন্তু আমরা 5,000 ধরিনি, আমরা ধরেছি 10,000, আমরা চাইলে 20,000ও ধরতে পারতাম, ঠিক আছে, বেস কেভিএটা আমরা ধরবো, কিন্তু যেটা অ্যাকচুয়াল রেটেড কেভিএ সেটা কোশ্চেনে দেওয়া থাকবে, যেমন এই কোশ্চেনে রেটেড কেভিএ দেওয়া আছে আমার কত, 5,000 কেভিএ, তাহলে পার্সেন্টেজ এক্স বা পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স অ্যাট বেস কেভিএ ডিভাইডেড বাই পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স অ্যাট রেটেড কেভিএ, এই রেশিওটাকে আমরা কি লিখতে পারি? আগের ফর্মুলা অনুযায়ী আমরা কি লিখতে পারি? রেটেড কেভিএ সমান আমরা কি লিখতে পারি বলো? এটা সমান আমরা লিখতে পারি বেস স্যার কেভিএ। হ্যাঁ বলো। বলছি বেস কেবিটা আমি যেমন ইচ্ছে তেমন ধরে নেবো? হ্যাঁ, যেমন ইচ্ছা তেমন ধরবে, কিন্তু একটা সুবিধাজনক ভ্যালু ধরবে, যাতে এটার সঙ্গে ইজিলি মানে যোগ মানে ভাগ করা যায়, ঠিক আছে, সেটা ধরলে তোমার ক্যালকুলেশনের সুবিধা, তুমি এখানে 10,000 না ধরে এখানে তুমি 9,000 ধরতে পারতে, তুমি 8,999 ধরতে পারতে, কিন্তু সেক্ষেত্রে তোমার ক্যালকুলেশন করতে অসুবিধা হতো, ফাইনাল রেজাল্ট সেম বেরোবে, কিন্তু এমন একটা ভ্যালু ধরবে যেটা মানে এগুলোর মাল্টিপল হয় এবং সহজে ভাগ করা যায়, ঠিক আছে। ঠিক আছে। তোমরা চাইলে 5,000ও ধরতে পারতে। তাহলে আচ্ছা, পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স অ্যাট বেস কেভিএ ডিভাইডেড বাই পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স অ্যাট রেটেড কেভিএ, এই দুটো রেশিও কত হবে বলো? এই দুটো রেশিও কত হবে? এই দুটো রেশিও আমার হয়ে যাবে হচ্ছে এইটা, এমভিএ টু বাই এমভিএ ওয়ান, মানে এক্ষেত্রে এমভিএ আমরা ধরছি না, আমাদের এখানে কেভিএ তে বলা আছে এমভিএ টু বাই এমভিএ ওয়ান লেখাও যা, তোমার কেভিএ টু বাই কেভিএ ওয়ান লেখাও তাই, একই ব্যাপার, কিন্তু উপরে আমার কেভিএ টু মানে কত, এক্ষেত্রে কেভিএ টু মানে উপরে যেটা আছে, উপরে কোনটা আছে, বেস কেভিএ আছে, তাহলে উপরে আমি বেস কেভিএ লিখবো, বুঝতে পারছো তো, উপরে এক্স টু লিখতাম, এক্স টু লিখলে লিখতাম আমি এমভিএ টু বা কেভিএ টু, কিন্তু এখানে আমি উপরে লিখেছি কি বেস কেভিএ, মানে অ্যাকচুয়ালি যার সাপেক্ষে আমরা নিয়ে যেতে চাইছি, তাহলে উপরে আমি বেস কেভিএটাকে কনসিডার করব, আর নিচে আমার কে থাকবে, নিচে থাকবে আমাদের রেটেড কেভিএ, নিচে থাকবে আমার রেটেড কেভিএ, ইন্টু ইন্টু কি হয়, ইন্টু হয় কেভি টু বাই কেভি ওয়ান, কিন্তু আমরা ভোল্টেজের কোনো বেসের পরিবর্তন আমরা করিনি, ঠিক আছে, ভোল্টেজের বেস ধরো আগেও আমার 11 কেভি ছিল, রেটেড কেভিটাও ছিল 11 কেভি, আর আমাদের যেটা বেস কেভি আমরা ধরেছি সেটাও ধরো 11 কেভি আমরা ধরেছি, তাহলে দুটোর বেসের কোনো পরিবর্তন নেই, যা বেস তাই রেটেড, তাহলে কেভি টু বাই কেভি ওয়ানটা ওটা ডাইরেক্টলি ওয়ান হয়ে যাবে, তাহলে ওটাকে আমরা এখানে আর লিখছি না, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স অ্যাট বেস কেভিএ এটা সমান কত হবে? পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স অ্যাট বেস কেভিএ যদি আমরা বার করতে চাই, মানে বেস মানে আমার এখানে 10,000, সেখানে আমার পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স কত বেরোলো বলো? পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স অ্যাট বেস কেভিএ, পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স অ্যাট রেটেড কেভিএ তো আমার বলে দেওয়া আছে, বেস কেভিএটা নিজে কত, বেস কেভিএটা নিজে হচ্ছে 10,000, উপরে 10,000 থাকলো, নিচে রেটেড কেভিএটা কত, নিচে রেটেড কেভিএটা হচ্ছে 5,000, 5,000টা নিচে থাকলো, গণিত কত হয়ে যাবে, গণিত হয়ে যাবে আমার বলো, রেটেড কেভিএটা গুণ হয়ে যাবে, পার্সেন্টেজ এক্স আর রেটেড কেভিএটা গুণ হয়ে যাবে, সেটার ভ্যালু কত, 10%, সেটার ভ্যালু হচ্ছে 10%। তাহলে এবার আমরা এটাকে সিম্পলিফাই করে নেব, তাহলে দেখো উপরে উপরে কেটে যাবে, 2 হয়ে যাচ্ছে, মানে 20%। আমরা যদি এটাকে 10,000 বেসে নিয়ে যাই, তাহলে আমার পার্সেন্টেজ রিঅ্যাকটেন্সের ভ্যালু চলে আসে কত পার্সেন্ট, 20%, যেটা আমার 5,000 বেসে থাকাকালীন বা রেটেড কেভিএতে থাকাকালীন এটা হচ্ছে 10%, সেটাকেই যদি আমরা 10,000 কেভিএ বেসে নিয়ে চলে যাই, তখন সেটার মানই হয়ে যাচ্ছে 20%। এটাই হলো মেন কনসেপ্ট, ঠিক আছে, বেস কেভিএটাকে আমরা এই জন্যই ধরছি যাতে আমরা সেম বেসের সাপেক্ষে সমস্ত কনসেপ্ট বা সমস্ত রিঅ্যাকটেন্স গুলোকে আমরা নিয়ে যেতে সক্ষম হই, ঠিক আছে, বুঝতে পারলে? এটা সবাই বুঝতে পারলে কি করে হলো? স্যার হ্যাঁ বলো।
তো ওইখানে ওই 5000 কেভিএ তে 10%, 10,000 কেভিএ তে 20%, এরকম করে ঐক্য নিয়মে করা যেত কি? হ্যাঁ, ঐকিক নিয়মে করলেও করা যেত, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এখানে কিন্তু আরেকটা গুণ জিনিস ছিল, ঠিক আছে, সেটাকে আমরা এখানে ধরিনি। তাই এখানে KV1/KV2 এখানে কিন্তু একটা জিনিস ছিল, ঠিক আছে, ওই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে। কিন্তু এখানে আমাদের এটা 1 কেন হয়ে যাচ্ছে এই ব্যাপারটাকে আমরা ভাবছি না কেন? কারণ আমাদের বেস কেভি হচ্ছে 11 কেভি। আমরা ধরে নিচ্ছি বেস কেভিএ যখন ধরেছি না, তখন আমাদের একটা বেস কেভিও ধরা উচিত। আমরা এখানে বেস কেভিটাকে আমরা 11 কেভি ধরে নিচ্ছি, ঠিক আছে, বেস কেভিটাকেও আমরা 11 কেভি ধরে নিচ্ছি। আর আমাদের রেটেড যেটা আছে, রেটেডটাও 11 কেভি আছে, তো সেই কারণে এই ব্যাপারটা আমাদের কনসিডারেশনে আর আসছে না, ঠিক আছে। ঐকিক আচ্ছা, নিয়মেও চাইলে তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু জেনারেলি কেউ ঐকিক নিয়মে করে না, এই ফর্মুলা ভিত্তিতেই করে। করলে চাইলে করতেই পারো। আচ্ছা, সবাই বুঝতে পারলে? সইফুল, সইফুল, ইয়েস স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, মোটামুটি। আরে মোটামুটি কি বুঝলে গো, এটা তো তোমার বেস কেভিএ থেকে আমরা নিয়ে বেস কেভিএ সাপেক্ষে নিয়ে যাচ্ছি। এখানে 10,000 বেস কেভিএ ধরেছি, এখানে রেটেড ছিল 5,000 কেভিএ, 5,000 কেভিএ রেটেডে ছিল 10%, আর এই 10,000 কেভিএ বেসে নিয়ে গেলে সেটা 20% হয়ে যাচ্ছে। এখন যদি আমি বেসটাকে ধরো ফর এক্সাম্পল ধরো 7,500 ধরতাম, যদি বেসটাকে 7,500 ধরতাম, তাহলে পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স কত হতো বলো? বেসটাকে যদি 7,500 ধরতাম তাহলে কত হতো পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স? দশ স্যার, হাজার সাড়ে ধরাটা সাত ঠিক। হাজার বাই 7,500 বাই 5,000 ইন্টু 10%। হ্যাঁ, তাই হতো। ঠিক আছে, তো এই হলো ব্যাপার, আর কিছুই নেই এটাতে, এটুকুই আছে। সমস্ত কিছুকে আমরা একটা সেম বেসের সাপেক্ষে নিয়ে যাব, ঠিক আছে, এটাই হলো মেন ব্যাপার। তো এবারে আমরা একটা এই প্রবলেমটাকে একটু ভাবি, এই প্রবলেমটাকে একটু কনসিডার করি, ঠিক আছে। এই প্রবলেমটাকে যদি আমরা একটু দেখি, দেখো এই প্রবলেমে আমাদের কি আছে, একটা অল্টারনেটর আছে, এটা হলো একটা অল্টারনেটর, এই অল্টারনেটর, আর এটা হলো আমাদের একটা ট্রান্সফরমার, ঠিক আছে, এটা হলো ট্রান্সফরমার। এখন বলছে যে এই কোশ্চেনটা এরকম, যে যদি আমাদের এই ট্রান্সফরমার যেটা আছে না, এই সেকেন্ড মানে ট্রান্সফরমারে তো দুটো সাইড থাকে, ট্রান্সফরমারে সবসময় দুটো সাইড, এটা হচ্ছে প্রাইমারি ধরো, এটা হচ্ছে সেকেন্ডারি। এখন যদি বলে যে সেকেন্ডারিতে যে তিনটে ফেজ বেরিয়ে এসছে, এই তিনটে ফেজের মধ্যে যদি ডাইরেক্ট একটা শর্ট সার্কিট হয়ে যায়, তখন কত কারেন্ট ফ্লো করবে? এরকম যদি শর্ট সার্কিট হয়ে যায়, মানে সেকেন্ডারিতে যদি একদম থ্রি ফেজ ডেড ফল্ট হয়ে যায়, তখন কত কারেন্ট এই রাস্তা দিয়ে ফ্লো করবে? যে কারেন্টটা ফ্লো করবে সেটার মানটাকে হিসাব করতে বলেছে, বোঝা গেল? তাহলে সেটা করতে গেলে আমাদেরকে ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে আমাদেরকে পার্সেন্টেজ রিঅ্যাকটেন্সটাকে বার করতে হবে সমস্ত জিনিসটা, তাই না? পার্সেন্টেজ রিঅ্যাকটেন্সটাকে সমস্ত জিনিসের বার করতে হবে, তারপরে আমরা সেই ফর্মুলা দিয়ে করতে পারবো। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য ধরে নাও আমরা ফার্স্টে একটা বেস ধরে নিচ্ছি, একটা বেস আমরা কেভি ধরে নেব। আমরা এখানে বেস কেভিএ একটা ধরে নিচ্ছি, ধরো কত ধরবো? ক্যালকুলেশনের সুবিধার্থে আমি ধরো বেস কেভিএ ধরে নিলাম, বেস কেভিএ। আমরা দু রকম বেস কেভিএ ধরে কনসিডার করে দেখবো, হ্যাঁ, কি হচ্ছে ব্যাপারটা। তো ধরো বেস কেভিএটা ফার্স্টে আমি 5,000ই রাখলাম, ধরতেই পারি, আমরা হাইয়েস্ট ভ্যালুটাকেও ধরতে পারি অথবা যে কোনো ভ্যালু ধরতে পারি। আমি ধরো 5,000টাকেই বেস কেভিএ ধরলাম। এবার বলো দেখি 5,000 কেভিএ যদি বেস কেভিএ হয়, সেই সাপেক্ষে অল্টারনেটরের পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স কত হবে? পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স অফ অল্টারনেটর কত হবে বলো? পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স 10% তো হবে, কত পার্সেন্ট হবে বলো? 10% তো হবে। বলো রাহুল, মান কত হবে পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স যদি আমরা বেস কেভিএ? 10% স্যার, 10%। 10%ই হবে, 10%ই হবে। আমরা যেহেতু বেস কেভিএটাকেই রেটেড কেভিএর সঙ্গে সেম ধরেছি, তাহলে অল্টারনেটরের ক্ষেত্রে আর কোনো পরিবর্তনই হবে না, ঠিক আছে। এবার আমাকে বলো পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স অফ এই ট্রান্সফরমারটা কত হবে? পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স অফ ট্রান্সফরমারটা কত হবে? স্যার রেটেডটা যদি বেস ধরে না হয় সব ক্ষেত্রে, তাহলে তো সব ক্ষেত্রেই 10% হবে। হ্যাঁ হবে, কিন্তু বলো তুমি রেটেড তো যে কোনো একটা রেটেড ধরবে না, তুমি দুটো রেটেড তো আলাদা। অল্টারনেটরের রেটিং হচ্ছে 5,000, ট্রান্সফরমারের রেটিং 2,500, তোমাকে তো যে কোনো একটা ধরতে হবে। তুমি 5,000টাকে ধরেছো, ও, আর রেটেড ধরলে অবশ্যই বেস এবং পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স যেটা দেওয়া আছে সেটা দুটো সেমই হবে, ঠিক কথা। এবার ধরো তুমি ট্রান্সফরমারের ক্ষেত্রে কত পাবে পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স বলো? ট্রান্সফরমারের রেটেড কেভিএ তে 5% বলে দেওয়া আছে, তাহলে মানে 5,000 কেভিএ বেস ধরলে কত হবে বলো পার্সেন্টেজ রিঅ্যাকটেন্সটা? স্যার ইয়ে হবে, 10%ই হবে। কি করে হলো 10%? স্যার 5,000 বাই 2500 গুণিত
5%। 5,000 ডিভাইডেড বাই 2500, হ্যাঁ 5,000 বাই 2500 গণিত 10%, সরি 5%, 5%। 5% এক্স্যাক্টলি, তাহলে 10%ই হলো। এটাও তাহলে আমার 10%ই হলো। বুঝতে পারলে সবাই কি করে এটাও 10% হলো? দুটোই আমরা যখনই দুটোকে সেম বেসে নিয়ে এলাম, মানে সেম রেফারেন্সের সাপেক্ষে আমরা যখনই নিয়ে আসছি, তখনই কিন্তু স্যার চেঞ্জ হয়ে যাচ্ছে। ফর্মুলাটা আরেকবার বলুন না। ফর্মুলাটা এই যে এখানেই বলা হয়েছে, ফর্মুলাটা হচ্ছে এইটা, মানে জেনারেলাইজ যে ফর্মুলা সেটা হচ্ছে এইটা। এই মানে যে কোনো একটা বেসে যদি আমরা নিয়ে যেতে চাই, ধরো Z2টা হচ্ছে আমাদের, যখন আমরা বেস কেভি এর সাপেক্ষে নিয়ে যাচ্ছি তখনকার পার ইউনিট ইম্পিডেন্স যদি Z2 হয়, আর যেটা আমাদের রেটেড কন্ডিশন, সেই কন্ডিশনে পার ইউনিট ইম্পিডেন্স যদি Z1 হয়, তাহলে তাদের রেশিওটা হবে MVA2, মানে হচ্ছে কি MVA2 মানে হচ্ছে বেস, আমরা যেটাকে বেস ধরেছি তখনকার MVA ডিভাইডেড বাই যখন আমরা রেটেড কন্ডিশনে কনসিডার করেছি রেটেড MVA কত, সেটাকে আমরা MVA1 বলছি, গণিত KV1 মানে রেটেড কন্ডিশনে যেটা আমাদের রেটেড ভোল্টেজ, সেটা হচ্ছে KV1 ডিভাইডেড বাই KV2। KV2টা কি? KV2টা হচ্ছে এখন বেস, যখন আমরা যেটাকে ধরছি সেই বেসের কেভি রেটিং, মানে ভোল্টেজ রেটিং হচ্ছে KV2। ঠিক আছে, এবার এই জেনারেলি আমাদের এখানে ভোল্টেজ রেটিং নিয়ে খুব একটা মাথা ব্যথা থাকবে না, কারণ হচ্ছে কি আমরা এখানে আমাদের বেস কেভিটাকেও 11 কেভি ধরছি, এবং আমাদের রেটেড যেটা কেভি বলে দেওয়া আছে সেটাও 11 কেভি আছে। তার মানে KV1 বাই KV2 ওই রেশিওটা না 1ই হবে, তাই ওটাকে নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এখন কেভিএ রেটিংটাকে অল্টার করা, মানে যখনই আমরা দেখবো যে আমাদের রেটেড কেভিএ যেটা আছে তার থেকে বেস কেভিএটা কত বেশি, সেটাই হচ্ছে আমাদের মূল চিন্তার বিষয়। আমরা যদি এখন বেস কেভিএ যেটা ধরেছি সেটা হচ্ছে 10,000, সেটা হচ্ছে 5,000-এর দুগুণ, তার জন্য আমরা এখানে যখন করেছিলাম সেটা 10,000 বাই 5,000 গণিত রেটেড কন্ডিশনে যেটা পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স ছিল সেইটা, ওইভাবে 20% পেয়েছিলাম। তো সেই পদ্ধতিতেই আমরা এই প্রবলেমটাতেও দুটোর পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স বার করে নিলাম। অল্টারনেটরের ক্ষেত্রে আমরা এই 5,000 বেস ধরে এটা পেলাম 10%, এটা পেলাম 10%। ঠিক আছে, এখন আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল। প্রবলেমটাকে এবার আমরা এরকম করতে পারি যে ধরো আমার ফল্ট হয়েছে কোথায়, ফল্টটা আমার হয়েছে কিন্তু এই ট্রান্সফরমারের এই সেকেন্ডারি সাইডে, ধরো এখানে ফল্ট হয়েছে একদম 3 ফেজ ফল্ট, তাহলে সেই কন্ডিশনে শর্ট সার্কিট কারেন্ট কত আমাকে বার করতে হবে। শর্ট সার্কিট কারেন্টের ফর্মুলা কি ছিল? আইএসসি সমান কত ছিল একটু আগেই আমি বলেছি, আইএসসি সমান হচ্ছে আই, যেখানে আইটা কি, আইটা হচ্ছে রেটেড কারেন্ট গণিত 100 বাই পার্সেন্টেজ এক্স, পার্সেন্টেজ এক্স বা পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স। এই যে পার্সেন্টেজ এক্স, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? এই জিনিসটা হচ্ছে আমার যে টোটাল যে কম্পোনেন্টস গুলো আছে তাদের সম্মিলিত রিঅ্যাক্টেন্স, তাদের মিলিত পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স। এখন আমাদের দুটো কম্পোনেন্ট এখানে আছে, একটা হচ্ছে অল্টারনেটর আছে আর একটা ট্রান্সফরমার আছে, তাদের সম্মিলিত পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স কত হবে বলো? কত হবে এখানে টোটাল পার্সেন্টেজ এক্সটা কত? আমরা তো সেম বেসে নিয়ে চলে গেছি, এখন তো আর যোগ করতে কোনো অসুবিধা নেই। পার্সেন্টেজ এক্স সমান আমার হয়ে যাবে এখানে পার্সেন্টেজ এক্স অফ দ্য অল্টারনেটর, তারা তো সিরিজে কানেক্টেড। এই যে অল্টারনেটর আর যে ট্রান্সফরমার দুটো রিঅ্যাক্টেন্স কিসে কানেক্টেড আছে? সিরিজে কানেক্টেড আছে, আমরা দেখতেই পাচ্ছি। তাহলে পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স অফ দ্য অল্টারনেটর প্লাস পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স অফ দ্য কি, পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স অফ দ্য ট্রান্সফরমার, এই দুটোকে আমরা সিম্পলি যোগ করে দেবো, দুটোকে আমরা যোগ করে দেবো। যোগ করে দিলে আমাদের কত বেরোচ্ছে বলো? দুটোকে যোগ করে দিলে আমাদের বেরিয়ে যাচ্ছে 10% প্লাস 10%, মানে 10 প্লাস 10 অর্থাৎ 10 প্লাস 10% অর্থাৎ হচ্ছে আমাদের 20%। পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স আমাদের বেরিয়ে আসছে কত পার্সেন্ট? না 20%। ঠিক আছে, আচ্ছা এটা তো বেরোলো পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স। পার্সেন্টেজ এক্স এর ভ্যালু আমরা বার করে ফেললাম, আই এর ভ্যালু কি করে বার করবো? আই এর ভ্যালু মানে কত? রেটেড কেভি এর ভ্যালুটা কত বলো? রেটেড কেভি এর ভ্যালুটা কি করে বার করবে? রেটেড কারেন্টটা তো, হ্যাঁ রেটেড কারেন্টের ভ্যালুটা কি করে বার করবে বলো? স্যার রেটেড কেভিএ বাই রেটেড ভোল্টেজ করে হবে। অ্যাকচুয়ালি আমার এখানে যেটা চেয়েছে, অ্যাকচুয়ালি কারেন্টটা চেয়েছে কোথায় বলবে কি, কারেন্টটা হচ্ছে এইখানে কত কারেন্ট আসবে, শর্ট সার্কিট কারেন্ট কত হবে সেইটা বার করতে চেয়েছে। ঠিক আছে, মানে এইখানটায় যেখানে ফল্টটা হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি কোন দিকে আছে? ট্রান্সফরমারের কোন দিকে? এটা কোন দিক? সেকেন্ডারি সাইড, 132 কেভি সাইড। তাহলে 132 কেভি সাইডে 132 কেভি সাইডে আমার শর্ট সার্কিট কারেন্ট কত সেইটাকে হিসাবে জানতে চেয়েছে। ঠিক আছে, তো সেটা জানতে গেলে আমাকে নর্মাল বা রেটেড কন্ডিশনে এখানে কত কারেন্ট যায় সেটা জানতে হবে আগে।
এখানে কত আই ফ্লো হয়, মানে ফল্ট না হলে এখানে কত আই ফ্লো হয় সেটা আগে আমাকে জানতে হবে। তো সেটা কি করে বা জানবে বলো? আমাদের বেস কেভিএ কত? 5000, তাই তো? বেস কেভিএ হচ্ছে 5000। আর এই যে আমার এই যে সাইডটা ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড, সেদিকটার কেভিএ রেটিং কত? 132 কেভি। তাহলে আমাদের এখানে কারেন্ট কত ফ্লো হওয়া উচিত? যে কন্ডিশনে, নর্মাল কন্ডিশনে কারেন্ট কত ফ্লো হওয়া উচিত বলো? আমি ছবিটাকে এখানে আরেকবার বসাচ্ছি। বলো এখানে নর্মাল কন্ডিশনে কত কারেন্ট ফ্লো হওয়া উচিত? বেস কেভি আমি ধরেছি 5000 কেভি, এটাই হলো আমার বেস। তাহলে বেস কেভি এর সাপেক্ষে আমাদের ট্রান্সফরমারের সেকেন্ডারিতে কত কারেন্ট নর্মাল কন্ডিশনে ফ্লো হওয়া উচিত সেটা আমরা কোন ফর্মুলা দিয়ে পাবো? আমাদের যে ফর্মুলা আছে কেভিএ সমান কত? কেভিএ সমান আমরা কি জানি বলো? √3 ইন্টু কি হয় এটা তো বলো? √3 ইন্টু ভি পেজ আই পেজ কি একটা ছিল। ভি ফেজ আই ফেজ ছিল না, ওটা √3 ইন্টু ভিএল ছিল। √3 আচ্ছা ইন্টু আচ্ছা লাইন ভোল্টেজ ইন্টু লাইন কারেন্ট ছিল, ভিএল ইন্টু আইএল। ঠিক আছে, এখানে আমরা লাইন কারেন্টটাকেই ধরবো। √3 যখন করছি, আমরা যদি পার পেজে করতাম তাহলে 3 ইন্টু ভি পেজ ইন্টু আই পেজ করতাম। ঠিক আছে, ঠিক আছে। এবার হচ্ছে কি আমাদের কেভিএ রেটিংটা কত বলে দিয়েছে বলো? 5000, তাই তো? কেভিএ রেটিং তো আমাদের 5000, বেস কেভিএটা 5000 কেভিএ। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমাদের 5000 কেভিএটা, তো কেভিএটা আছে তো এখানে, তাহলে ভোল্টেজটাকেও কিন্তু আমাকে কেভিতে রাখতে হবে। আমরা যেহেতু এদিকে কেভিএ রাখছি, ওদিকেও কিন্তু আমরা কেভি দিয়ে রাখবো। আর যদি আমরা ভোল্টেজ এটাকে যদি ভোল্টে নিয়ে যাই, তাহলে এই কেভিএটাকেও আমরা ভিএ তে কনভার্ট করবো, মানে 10⁻³ দিয়ে গুণ করবো। আমরা সেটা করছি না, আমরা সবগুলোকেই এদিকটাতেও কেভিএ রাখছি, আর ওদিকটাতেও আমরা এই ভোল্টেজটাকেও আমরা লাইন ভোল্টেজটাকেও আমরা কেভিতেই রাখবো। এদিকটা লাইন ভোল্টেজ কত বলো? ট্রান্সফরমারের সেকেন্ডারিতে লাইন ভোল্টেজ কত? 132 কেভি, এটাই তো লাইন 130 ভোল্টেজ। 132 কেভি, এটাই তো লাইন ভোল্টেজ, গণিত কত? আইএল, গণিত আইএল। তাহলে হিসাব করে বলো আইএল এর মান কত হচ্ছে? ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করে আমাকে বলো কত হচ্ছে আইএল। এই যেটা আইএল আমার বেরোচ্ছে, এটাই কিন্তু আমার রেটেড কারেন্ট। ঠিক আছে, এটার মান কত বেরোচ্ছে বলো? 21.87। 21.87 অ্যাম্পিয়ার, ঠিক করেছো তো? হ্যাঁ স্যার। 21.87 অ্যাম্পিয়ার, বেশ। ঠিক আছে, এটাই হয়ে গেল আমাদের লাইন কারেন্ট, যেটা আমরা বার করতে চাইছিলাম। 21.87 অ্যাম্পিয়ার, এটা হয়ে গেল আমাদের লাইন কারেন্ট আন্ডার নর্মাল কন্ডিশন। তার মানে রেটেড কারেন্ট, যেটা আমাদের এই আইএসসি ফর্মুলাতে এই যে আই, এটাই হচ্ছে এই আইএলটা, যেটা আমরা আইএল পেলাম, এটাই অ্যাকচুয়ালি আমাদের আই হিসাবে আমরা প্রবলেমটাতে ইউজ করবো। মানে এটাই হলো আমাদের রেটেড কারেন্ট। রেটেড কারেন্ট স্যার মানে কি বল? হ্যাঁ বলো। স্যার রেটেড কারেন্টটা বাই করছেন তো তখন স্যার ওই কেভি এর জায়গায় বেস কেভিটা কেন ধরছে? আমরা তো রেটেড কেভিটাও ধরতে পারতাম। এখানে কার রেটেড কেভিএ ধরবো বলো? আমি ট্রান্সফরমারের। না, ট্রান্সফরমারটাকে শুধু ধরলে তো হবে না, আমার তো এখানে জেনারেটরটাও আছে। ট্রান্সফরমারের রেটেড কেভিএ ধরলে ট্রান্সফরমারের সেকেন্ড রাইটে তো ফল্টটা হয়েছে, সেই জন্য বুঝলাম। না, এটার উপায়টাই, মানে দেখো এখানে যখনই আমরা একটা বেস ধরে নিচ্ছি, বেস ধরে নিচ্ছি মানে এটাই হচ্ছে আমাদের সোর্স, মানে আমাদের এই পরিমাণ আমাদের কেভিএ সিস্টেমের মধ্যে আছে বলে আমরা ধরে নিচ্ছি। বেস ধরছি মানে এটাই যে আমাদের কত কেভিএ সিস্টেমে পাওয়ার আসছে, তার সাপেক্ষে আমরা কারেন্টটাকে বার করবো। তা না হলে তো আমরা শুধু ট্রান্সফরমারই যদি ধরবো, তাহলে আমরা এই বেসটাকে ধরলামই কেন? তাহলে তো আমরা 2500ই ধরতে পারতাম, আমরা 5000 কেভিএ বেসটাকে ধরলাম কেন? আমাদেরকে বেসের সাপেক্ষেই কিন্তু রেটেড কারেন্টটাকে হিসাব করতে হবে। তাছাড়া কিন্তু এইখানে যে আমরা যেটাকে ইউজ করলাম, নাহলে এই যে পার্সেন্টেজ রিয়াক্টেন্স যেটাকে আমরা ইউজ করলাম, এটাকে আমরা ইউটিলাইজ করতে পারবো। এটাকে যখন আমরা ইউজ করছি, তখন আমরা দেখো সবকিছুকে বেসের সাপেক্ষে নিয়ে যাচ্ছি না? তাহলে বেসের সাপেক্ষে যখন নিয়ে যাচ্ছি, তাহলে নর্মাল কন্ডিশনেও তো আমাকে বেস যদি কেভিএ প্রেজেন্ট থাকে, তখন কত কারেন্ট হতো সেটাই বার করতে হবে না? আমরা তো আর 250 সাপেক্ষে রিয়াক্টেন্সটাকে লিখছি না। আমরা যখন এই যোগফলটা বার করছি, পার্সেন্টেজ এক্স যখন বার করছি, আমরা তো সবকিছুকে 5000 সাপেক্ষে নিয়ে গিয়ে করছি। তাহলে রিয়াক্টেন্স গুলোকে যদি 5000 সাপেক্ষে নিয়ে যায় বা বেস কেভিএর সাপেক্ষে নিয়ে যায়, তাহলে কারেন্ট যখন বার করবো সেটাকেও তো 5000 সাপেক্ষেই বার করতে হবে, তাছাড়া তো ব্যাপারটা মিসম্যাচ হয়ে যাবে। ঠিক আছে, তো আচ্ছা স্যার। এই কারণে আমাকে বেসের সাপেক্ষেই কারেন্টটাকে বার করতে হবে। তাহলে রেটেড কন্ডিশনে কত কারেন্ট হচ্ছে? 21.87 অ্যাম্পিয়ার কারেন্ট আমার রেটেড কন্ডিশনে ফ্লো হচ্ছে। এবারে আমরা ওই আমাদের ফর্মুলা যেটা আছে, শর্ট সার্কিট কারেন্ট আইএসসি সমান কত হয় আমাদের? আই গণিত কত? আই গণিত 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ এক্স, 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ এক্স। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা বার করে ফেলবো। বলো কত হবে তাহলে? আই মানে হচ্ছে আমাদের 21.87। ঠিক আছে, এটা নিয়ে তো কোনো ডাউট নেই, 21.87 গণিত 100
গণিত হচ্ছে কত, উপরে 100 আর নিচে কত বলো, 20%। 20%। এটাকে পার্সেন্টেজেই রাখো, কোনো ভুল নেই। ঠিক আছে, তাহলে কত হয়ে যাচ্ছে কারেন্ট? কত এম্পিয়ার হচ্ছে? 109.35. বেশ, এটা হয়ে গেল আমাদের শর্ট সার্কিট কারেন্ট। শর্ট সার্কিট কারেন্ট যখন তুমি একটা বেস কেভিএ ধরে করলে, প্রবলেমটাকে করলে, বেস কেভিএ কত ধরেছো? 5000 ধরেছো। ঠিক আছে, এবার মনে করো তুমি বেস কেভিএ 5000 ধরলে না, তুমি ধরো 10,000 ধরলে বেস কেভিএ। বেস কেভিএ 10,000 ধরলে কত কারেন্ট হবে বলো দেখি? বেস কেভিএ যদি আমি 10,000 ধরতাম, তখন তোমাদের মতে কি এই শর্ট সার্কিট কারেন্টটা কি আলাদা হওয়া উচিত? বেস কেভিএ যদি আমি আলাদা ধরে নিই, তাহলে কি বলা মনে হচ্ছে? শর্ট সার্কিট যে কারেন্টটা, মানে ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে যদি একটা 3 ফেজ ফল্ট হয়, সেক্ষেত্রে কত কারেন্ট যাবে, সেই কারেন্টটা কি আলাদা হওয়া উচিত? বেস কেভিএ যদি আমরা অল্টার করে নিই, আমরা যদি বেস কেভিএটাকে ধরো 5,000-এর জায়গায় 10,000 ধরে নিই, তাহলে কি কারেন্টটা আলাদা হওয়া উচিত বলো? স্যার 10,000 করলে তো স্যার রেটেড কারেন্টটা তো চেঞ্জ হয়ে যাবে। আলাদা হওয়া উচিত মানে আমাকে অ্যান্সার বলো। শর্ট না সার্কিট স্যার, কারেন্ট আলাদা হবে না, কারণ রেটেড কারেন্ট চেঞ্জ হলেও ইম্পিডেন্সটাও চেঞ্জ হচ্ছে, মানে পার্সেন্টেজ ইম্পিডেন্সটা। পার্সেন্টেজ ইম্পিডেন্সটাও চেঞ্জ হবে, সেটাই আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখানে ধরছি। কারণ আমি আগেই বলেছি, আমরা বেস কেভিএটা যা খুশি ধরতে পারি আমাদের ইচ্ছা মতো। তাহলে আমরা যে প্রত্যেকে আলাদা আলাদা বেস কেভিএ ধরবে এবং আলাদা আলাদা অ্যান্সার বার করবে, তাহলে কি করে হবে? অ্যান্সার তো সেম হওয়া উচিত না? শর্ট সার্কিট কারেন্টের মানটা তো আলাদা হতে পারে না। ঠিক আছে, তো ধরো তুমি এটাকে 10,000 ধরে করলে, তাহলে 10,000 ধরলে বলো দেখি কত ইয়ে হতো, কত কারেন্ট হতো? একটু হিসাব করে দেখে নেওয়া যাক, শর্টে করবো এটাকে। যদি আমি বেস কেভিএটাকে ধরি 10,000, বেস কেভিএ ধরো 10,000 ধরেছি আমি। বেস কেভিএ 10,000, তাহলে বলো দেখি পার্সেন্টেজ এক্স অফ আমার ইয়ে কত হবে, অল্টারনেটর কত হবে সেটা বলো। 20% হবে স্যার। 20%? কি করে ওই বলো? তো 10,000 ধরেছি, মানে 10,000/5,000 ইন্টু 10,000 10%। বাই 5,000 গণিত 10% ইন্টু 10%, ঠিক আছে, 20% হবে। বেশ, 20%, এটা হয়ে গেল অল্টারনেটারে। আচ্ছা, নয়ন রঞ্জন দাস, তুমি বলো পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স অফ ট্রান্সফরমার কত হবে? নয়ন রঞ্জন দাস নেই নাকি? ছিল। হ্যাঁ স্যার, বলুন বলুন। পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স অফ ট্রান্সফরমার কত হবে, মানে এই 10,000 কেভিএ বেসের সাপেক্ষে? 2500/5000 ইন্টু 5%। 2500/5000 কেন হবে? হ্যাঁ, না স্যার, 10,000 হবে, 10,000। 2500/10,000 হবে, মানে কমে যাবে। বেস ধরেছেন 10,000। সোমধর, সোমধর, 10,025 হবে স্যার, 10,000/25। 10,000 বাই 25 হবে। 10,000 বাই 2500, হ্যাঁ, ইন্টু স্যার 10,000 বাই 25 ইন্টু কত? 5%। ইন্টু 5%, তাহলে কত আসছে? 20%। 20%ই আসছে, 20%ই আসছে। আচ্ছা বেশ, তাহলে আমাদের তাহলে আমাদের শর্ট সার্কিট কারেন্টের মান কত হবে বলো? আইএসসির মান কত হবে? আচ্ছা, আইএসসি বার করতে গেলে ফার্স্টে তো আই বার করতে হয়, রেটেড কারেন্টটা বার করতে হয়। ফার্স্টে রেটেড কারেন্টের মান কত হবে বলো? আমি বেস ধরেছি 10,000, তাহলে এই অবস্থায় রেটেড কারেন্ট কত হবে? কস্তুরী বলো, রেটেড কারেন্ট কত হবে বলো এই ট্রান্সফরমারের সেকেন্ডারিতে? অভিজিৎ সাহা, অভিজিৎ সাহা, সৈফুল, Yes, sir. বলো রেটেড কারেন্ট কত হবে ট্রান্সফরমারের এই সেকেন্ডারিতে? রেটেড কারেন্ট কত নর্মাল কন্ডিশনে 10,000 কেভিএ বেস ধরলে? বলো 10,000 সমান আমরা কি লিখতে পারি, মানে একটা ফর্মুলা আছে না, কেভিএ সমান কি? কেভিএ সমান বলো
√3 ইন্টু ভিএল ইন্টু আইএল। তাহলে এই আচ্ছা ফর্মুলা √3 দিয়ে বলো। ইন্টু ভিএল ইন্টু আইএল। হ্যাঁ, তাহলে এই ফর্মুলা দিয়ে বলো রেটেড ও কারেন্ট কত? তাহলে স্যার 10,000 ইকুয়াল টু √3 ইন্টু ভিএল মানে 2500 না, হ্যাঁ বলো ভিএল মানে কত? 2500 ভিএল, ভি মানে কি? ভি দিয়ে কাকে ডিনোট করে? ভোল্টেজ। ভোল্টেজ। তাহলে এখানে ভোল্টেজ কোনটা? আমরা সেকেন্ডারিতে কারেন্ট বার করতে চাইছি, তাহলে ভোল্টেজ কোন দিককার নেব? এই ট্রান্সফরমারের সেকেন্ডারি। সেকেন্ডারি ও হ্যাঁ 130 কেভি। 132 কেভি, ঠিক আছে। 132 কেভি। দেখো আমরা এটাকেও কেভিএ তে রেখেছি বলে এটাকেও কেভিতে হুম। রাখলাম, ঠিক আছে। এটা আচ্ছা কিন্তু লক্ষ্য করবে। আর আইএল, তাহলে আইএল কারেন্ট কত বেরোচ্ছে বলো? আইএল কারেন্টের মান কত বেরিয়ে আসছে? আইএল কারেন্টের মান কত বেরিয়ে আসছে? দাঁড়ান স্যার ক্যালকুলেশন করে বলি। স্যার 43.74 43.74। 43 আগেরটা, হ্যাঁ 43.74 হবে, ঠিক আছে। আগেরটা 21 ছিল। হ্যাঁ 21 ছিল, ঠিক আছে ঠিক আছে, ওকে। তাহলে এটা হয়ে গেল আমাদের আইএল, অথবা আমরা এটাকে বলতে পারি রেটেড কারেন্ট, তাই তো। এটাকে আমরা আইও বলতে পারি, এটাকেও আমরা আইও বলতে পারি। তাহলে এবার আমাকে বলো যে আইএসসি টা কত হবে? শর্ট সার্কিট কারেন্টের মানটা কত হবে? আইএসসি সমান কত? আইএসসি সমান হচ্ছে আই গণিত কি? আই গণিত 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ এক্স। পার্সেন্টেজ এক্স মানে এখানে আমাদের কত? দুটো আছে। 40% টোটাল। পার্সেন্টেজ এক্স মানে অল্টারনেটরের প্লাস ট্রান্সফরমারের, দুটোকে যোগ করে দেবো। তাহলে হচ্ছে 43.74 গণিত কত? 100 ডিভাইডেড বাই 40টা কি করে এলো বুঝতে পারছো? এইটা 20% আর এইটা 20%, দুটো মিলিয়ে 40%। যে বলো কত অ্যান্সার এলো? স্যার সেমই এসছে 109.35। 109.35 অ্যাম্পিয়ার। তাহলে দেখো দুটো ক্ষেত্রেই আমাদের শর্ট সার্কিট কারেন্টের ম্যাগনিটিউডটা কিন্তু সেম চলে এলো, তাই তো। দুটো ক্ষেত্রেই আমাদের শর্ট সার্কিট কারেন্টের ম্যাগনিটিউডটা কিন্তু সেম চলে এলো। এর মানে কি বোঝাচ্ছে? মানে আমরা যা খুশি বেসকে দিয়ে কনসিডার করি না কেন, আলটিমেটলি আমাদের শর্ট সার্কিট কারেন্টের যে ম্যাগনিটিউডটা, যেটাকে আমরা হিসাব করতে চাইছি, সেটার মান কিন্তু একই আসবে, ঠিক আছে। কিন্তু বেস কেভিএতে কনভার্ট করবার জন্যই আমরা এতটা ক্যালকুলেশন ইজিলি করতে পারলাম। এই যে আমরা 20% প্লাস 20% ডাইরেক্ট যোগ করে দিচ্ছি, এটা কিন্তু যদি আমরা সেম বেসের সাপেক্ষে না নিয়ে যেতাম, এই যোগগুলো আমরা কিন্তু করতে পারতাম না, ঠিক আছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার হচ্ছে শর্ট সার্কিট কারেন্টের পরে যে নেক্সট কনসেপ্টটা আসছে, সেটার নাম হচ্ছে কি? শর্ট সার্কিট কেভিএ, ঠিক আছে। শর্ট সার্কিট কেভিএ এই জিনিসটা কি? শর্ট সার্কিট কেভিএ জিনিসটা অ্যাকচুয়ালি কি? দেখো প্রত্যেকটা জায়গায় যখনই আমি আগের যে এক্সাম্পলটা দিয়েছি, এখানে শর্ট সার্কিটটা কোথায় হয়েছে বলেছিলাম? শর্ট সার্কিটটা আমি বলেছিলাম এই যে ট্রান্সফরমারটা আছে তার সেকেন্ডারিতে এরকম একটা শর্ট সার্কিট হয়ে গেছে, অর্থাৎ 3 ফেজ এরকম একটা ডাইরেক্ট শর্ট হয়ে গেছে। তাহলে এটা একটা 3 ফেজ ফল্ট। তাহলে প্রত্যেকটা জায়গাতে যখনই এরকম শর্ট সার্কিট হয়, যে জায়গাতে শর্ট সার্কিট হয় সেখানকার ভোল্টেজ কত হয়ে যায় বলতো? যে জায়গায় এক্স্যাক্টলি শর্ট সার্কিটটা হয় সেই জায়গাকার ভোল্টেজ কত হয়ে যায়? 3 ফেজ, 0 হবে। হ্যাঁ সেখানকার ভোল্টেজ কিন্তু 0 হয়ে যাবে, ঠিক আছে, 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আর সেখানে কারেন্ট কি হবে? ভোল্টেজ তো 0 হয়ে যাবে, কিন্তু কারেন্টটা কি হবে? কারেন্ট কম হবে না বেশি হবে নর্মাল কারেন্টের তুলনায়? যে শর্ট কারেন্ট সার্কিট বেশি যেখানে হবে। কারেন্ট কিন্তু বেশি হবে, ঠিক আছে। এবার এই যে শর্ট সার্কিট কেভিএ, এই ব্যাপারটাকে এক্সপ্রেস করা হয় কিসের সাপেক্ষে জানো? শর্ট সার্কিট কেভিএটাকে এক্সপ্রেস করা হয় যে সিস্টেমের আমরা শর্ট সার্কিট হয়েছে বলে কনসিডার করছি, সেই সিস্টেমটার নমিনাল যে সিস্টেম ভোল্টেজ, কাকে বলে? নমিনাল সিস্টেম ভোল্টেজ কাকে বলে? আমি এর আগে একদিন বলেছিলাম, যখন ইনসুলেশন কোঅর্ডিনেশন পড়িয়েছিলাম, তখন নমিনাল সিস্টেম ভোল্টেজ এই কথাটাকে আমরা ইউজ করেছি, ঠিক আছে। নমিনাল সিস্টেম ভোল্টেজ আমি একবার বলে নিই, শর্ট সার্কিট কেভিএ জিনিসটা কি। এটা হচ্ছে দুটো জিনিসের গুণফল। কোন কোন দুটো জিনিস? একটা হচ্ছে আমাদের নমিনাল যে সিস্টেম ভোল্টেজ, মানে নর্মাল কন্ডিশনে যেটা আমাদের সিস্টেমের মধ্যেকার যে ভোল্টেজ, এবং সেই ভোল্টেজটাকে জেনারেলি ফেজ টু নিউট্রাল এই ভোল্টেজে এক্সপ্রেস করা হয়, মানে লাইন ভোল্টেজ নয়, ফেজ টু নিউট্রাল ভোল্টেজ, ঠিক আছে। নমিনাল সিস্টেম ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই কি?
নমিনাল সিস্টেম ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই কত, মাল্টিপ্লাইড বাই আমাদের শর্ট সার্কিট কারেন্ট। ঠিক আছে, নমিনাল সিস্টেম ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই আমাদের শর্ট সার্কিট কারেন্ট। ঠিক আছে, শর্ট সার্কিট কারেন্ট, এটাকে আমরা বলতে পারি আইএসসি। ঠিক আছে, নমিনাল সিস্টেম ভোল্টেজ ইনটু শর্ট সার্কিট কারেন্ট, এবং এটাকে কিন্তু আমাকে এক্সপ্রেস করতে হবে কিসে, কেভিএ এর সাপেক্ষে এক্সপ্রেস করতে হবে। এবার কেভিএ তে যদি নিয়ে যেতে হয়, ভোল্টেজটাকে যদি আমরা ভোল্টে লিখি, শর্ট সার্কিট কারেন্টটাকে যদি আমরা অ্যাম্পিয়ারে লিখি, কেভিএ বার করতে গেলে 10⁻³ দিয়ে গুণ করে দেবো। আর যদি নমিনাল সিস্টেম ভোল্টেজটাকে আমরা কেভিতে রাখি, এটাকে যদি আমরা কেভিতে প্রকাশ করি, তাহলে কোনো অসুবিধা নেই, এটা কেভিতে থাকলো, শর্ট সার্কিট কারেন্ট অ্যাম্পিয়ারে থাকলো, কেভি ইনটু অ্যাম্পিয়ার মানে কেভিএ, তাহলে ডাইরেক্ট পেয়ে যাবো। ঠিক আছে, এবার যদি আমাকে বলে যে শর্ট সার্কিট কেভিএ এর এক্সপ্রেশনটাকে মানে একটা ফরম্যাটে যদি আমাকে লিখতে বলে, একটা প্রপার ফরম্যাটে যদি আমাদেরকে লিখতে বলে, আমরা ধরে নিচ্ছি যে কোনো একটা পার্টিকুলার সিস্টেম, সেখানকার নমিনাল সিস্টেম ভোল্টেজ হচ্ছে ধরো ভি। ঠিক আছে, কোনো একটা সিস্টেমের ধরো নমিনাল সিস্টেম ভোল্টেজ হচ্ছে ভি। স্যার নমিনাল মানে কি? নমিনাল মানে হচ্ছে নর্মাল অপারেটিং কন্ডিশনে যেটা আমাদের ফেজ টু নিউট্রাল যে ভোল্টেজ, সেটাকে আমরা বলবো এখানে নমিনাল সিস্টেম ভোল্টেজ। ঠিক আছে, যেমন হচ্ছে ধরো আমাদের 11 কেভি আমাদের যে ডিস্ট্রিবিউশন লাইনগুলো আছে, মানে ডিস্ট্রিবিউশন এই যে পোলের মধ্যে দিয়ে যে লাইনগুলো যায়, 11 কেভির লাইন যায় তো, 11 কেভির লাইন যাচ্ছে, এই যে 11 কেভির লাইনের এখানে নমিনাল ভোল্টেজ তাহলে কত বলবো? নমিনাল ভোল্টেজ মানে হচ্ছে 11 কেভি ডিভাইডেড বাই √3, 11 কেভি ডিভাইডেড বাই √3, এটাই হচ্ছে ফেজ টু নিউট্রালের মধ্যে নমিনাল ভোল্টেজ। আমরা এই অ্যাকচুয়ালি এই জিনিসটাকে এখানে বোঝাতে চাইছি, নমিনাল সিস্টেম ভোল্টেজ মানে অ্যাকচুয়ালি এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। তাহলে নমিনাল সিস্টেম ভোল্টেজটাকে ধরো আমরা এক্সপ্রেস করছি কিসের মাধ্যমে, ভোল্ট ইউনিটে প্রকাশ করছি। নমিনাল সিস্টেম ভোল্টেজ হচ্ছে আমার ধরো ভি, নমিনাল সিস্টেম ভোল্টেজ ধরো হচ্ছে ভি। ঠিক আছে, ভিটা কিসে আছে, ভিটা আছে আমাদের ভোল্টে, এটাকে আমরা কেভিতে লিখছি না, আমরা ধরো ভোল্টে লিখেছি, মানে 11,000/√3 ধরো ফর এক্সাম্পল, এটা আমরা ভোল্টসে লিখেছি। আচ্ছা, এবারে হচ্ছে এটা কিন্তু পার ফেজের ফেজ টু নিউট্রাল ভোল্টেজ কিন্তু, ঠিক আছে, লাইন টু লাইন ভোল্টেজ নয়, মাথায় রাখবে কোশ্চেনে নমিনাল ভোল্টেজ বলে দেওয়া থাকলো মানে সেটা কিন্তু লাইন টু লাইন ভোল্টেজ বলে দেওয়া থাকবে, সেটাকে আমরা কিন্তু এই ফর্মুলায় যখন ফেলবো তখন কিন্তু আমাদেরকে ফেজ টু নিউট্রালের মধ্যে ভোল্টেজ হিসাব করে নিতে হবে। যদি আমাকে 11 কেভি বলে দেওয়া থাকে, আমরা কিন্তু 11/√3 গণিত 1000 করে নমিনাল ভোল্টেজটাকে লিখবো, এই ফর্মুলায় যদি ফেলতে হয় তাহলে। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের নমিনাল ভোল্টেজ। আচ্ছা, শর্ট সার্কিট কারেন্টের মান কত, আইএসসির মানটা কত? আইএসসির তো আমরা ফর্মুলাই জানি, আইএসসির ফর্মুলা কত বলো? আইএসসির ফর্মুলা হচ্ছে আই রেটেড, মানে আই হচ্ছে যেখানে রেটেড কারেন্ট গণিত 100 ডিভাইডেড বাই কত, 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ এক্স বা পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স, এটা হচ্ছে আমাদের আইএসসির ফর্মুলা। তাহলে আমাদের শর্ট সার্কিট কেভি এর ভ্যালু কত হবে? শর্ট সার্কিট কেভি এর ভ্যালু আমরা যদি লিখি শর্ট সার্কিট কেভিএ, শর্ট সার্কিট কেভিএ সমান হয়ে যাবে আমাদের আচ্ছা, এবারে যেটা আমরা পাচ্ছি নমিনাল সিস্টেম ভোল্টেজ মানে কিন্তু পার ফেজ, এটা হচ্ছে কি ফেজ টু নিউট্রাল। ঠিক আছে, ফেজ টু নিউট্রালের মধ্যেকার ভোল্টেজ। তাহলে আমাদেরকে কিন্তু এক একটা ফেজের জন্য আলাদা আলাদা হিসাব করতে হবে, এবং টোটালটাকে যদি পেতে হয় তাহলে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, এটা কিন্তু বুঝতে হবে। আমরা যেটা পাবো এখন যদি আমরা এটাকে ভি কে করি, ভি গণিত, ভিটা আমাদের নমিনাল ভোল্টেজ গণিত আইএসসি যদি আমরা করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাবো? আমরা পেয়ে যাবো প্রত্যেকটা ফেজের কত কেভিএ আছে, তাও পাবো না, ভোল্টেজ এটা ভোল্টে আছে আর এটা অ্যাম্পিয়ারে আছে। কেভিএ তে নিয়ে যেতে গেলে এখানে আমাকে 10⁻³ দিয়ে গুণ করতে হবে, তবে গিয়ে আমরা পার ফেজের পাবো। কিন্তু অ্যাকচুয়ালি তো আর একটা ফেজ থাকে না, আমাদের থাকে কটা ফেজ, 3টে ফেজ, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আলটিমেট জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 3V, আর এই 10⁻³ উপরে থাকা মানেই হচ্ছে নিচে 1000 থাকা, 3V গণিত 1000 এরকম আমরা লিখতে পারি। গণিত আইএসসির জায়গায় কি লিখতে পারি, আইএসসির জায়গায় আমরা লিখতে পারি আই গণিত কত, 100 ডিভাইডেড বাই কত, 100 ডিভাইডেড বাই হচ্ছে পার্সেন্টেজ অফ এক্স, পার্সেন্টেজ অফ এক্স। এবার এখানে হচ্ছে কি এই যে 1000 আর এই 100 এখান থেকে আবার কেটে যাচ্ছে, নিচে 10 পড়ে থাকছে। ঠিক আছে, নিচে আমাদের 10 পড়ে থাকছে, এরকম ভাবে আমরা লিখতে পারি এটাকে। তাহলে আমাদের হয়ে যাবে কত, 3 ইন্টু ভি ইন্টু আই, 3 ইন্টু ভি ইন্টু আই ডিভাইডেড বাই 10 ইন্টু পার্সেন্টেজ এক্স, যেখানে ভিটা হচ্ছে ভোল্ট ইউনিটে আছে আর আইটা আছে অ্যাম্পিয়ারে, আর পার্সেন্টেজ অফ এক্স যেটা সেটা হচ্ছে পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স। ঠিক আছে, তো
এই ফর্মুলা দিয়ে আমরা করতে পারি, অথবা আরেকটাও জিনিস এখানে করা যায়, আরেকটা জিনিসও আমাদের এখানে করতে পারি। এরকম ভাবে আমরা লিখতে পারি অল্টারনেটিভ, এর পরিবর্তে আমরা এরকমও লিখতে পারি। ধরো কি লিখতে পারি এর থেকে, এটা হচ্ছে আমাদের 3 ইন্টু ভি ইন্টু আই আছে। আমরা এই কাটাকাটিটা করলাম না, যদি কাটাকাটিটা না করতাম তাহলে নিচে একটা 1000 থেকে যেত, নিচে 1000টা থেকে যেত, গণিত আমাদের যেটা থাকছে 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ এক্স, ওটা ওরকমই থেকে যেত। 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ এক্স, এটা এরকমই থেকে যেত। তাহলে এবার বলো 3 ইন্টু ভি ইন্টু আই, 3 ইন্টু ভি ইন্টু আই মানে কি, এটা হচ্ছে আমাদের রেটেড কেভিএ। 3 ইন্টু ভি ইন্টু আই ডিভাইডেড বাই 1000 যখনই করছে, মানে এটাই হয়ে যাচ্ছে আমাদের রেটেড কেভিএ, কারণ আমরা 3 দিয়ে গুণ করছি, 3টে ফেজ আছে বলে। আর ভিটা হচ্ছে আমাদের নমিনাল ফেজ টু নিউট্রাল ভোল্টেজ ইন ভোল্টস, আর আইটা হচ্ছে রেটেড কারেন্ট ইন অ্যাম্পিয়ার। তাহলে রেটেড ভোল্টেজ গণিত রেটেড কারেন্ট মানে হচ্ছে রেটেড কেভিএ, যেহেতু 1000 দিয়ে ভাগ করে দিচ্ছি তাই। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে কত, রেটেড কেভিএ। এই জিনিসটাকে আমরা বলতে পারি রেটেড কেভিএ। গণিত কত হয়ে যাচ্ছে, গণিত যেটা থাকছে আমাদের রেটেড কেভিএ গণিত 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ এক্স। রেটেড কেভিএ গণিত 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ এক্স। ঠিক আছে, এই ফর্মুলাটাও আমরা ইউজ করতে পারি, এটাই বেশি ইউজ হয় অ্যাকচুয়ালি। মানে শর্ট সার্কিট কেভিএ যদি আমাকে ডাইরেক্টলি বলে, আমরা এই ফর্মুলাটাকে ডাইরেক্টলি ইউজ করে দেবো। শর্ট সার্কিট কেভিএ মানে হয়ে যাবে আমাদের রেটেড কেভিএ গণিত 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ এক্স। রেটেড কেভিএ গণিত 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ এক্স। ঠিক আছে, এই ফর্মুলাটা কার সঙ্গে সিমিলার বলো তো, শর্ট সার্কিট কারেন্টের সঙ্গে সিমিলার। শর্ট সার্কিট কারেন্ট সমান আমরা কি জানি, আই মানে রেটেড কারেন্ট গণিত হচ্ছে 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ এক্স। একটাতে হচ্ছে রেটেড কারেন্টকে 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ এক্স দিয়ে গুণ করলে শর্ট সার্কিট কারেন্ট পেয়ে যাচ্ছি, আর রেটেড কেভিএ কে 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ এক্স দিয়ে গুণ করলে আমরা শর্ট সার্কিট কেভিএ এর মানটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই দুটো ফর্মুলা আমাদের খুব কাজে লাগবে নিউমেরিক্যাল প্রবলেম সলিউশন করবার জন্য। এই জায়গাটা সবাই বুঝতে পারলে? শর্ট সার্কিট কেভিএ এর ব্যাপারটা কি সবাই বুঝতে পারলে, কি করে কোন হিসাবে ক্যালকুলেট করা হবে? না আচ্ছা, স্যার, বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? আচ্ছা দেখো দেখো শর্ট সার্কিট কেভিএটা কি হিসাবে বার করা হয় বললাম, মানে যে কোনো জায়গায় যদি শর্ট সার্কিট হয় পাওয়ার সিস্টেমের মধ্যে, তাহলে সেই জায়গাতে ভোল্টেজটা কি হবে, ভোল্টেজটা কি হবে বলো, শর্ট সার্কিট হলে কমে যাবে না বেড়ে যাবে ভোল্টেজ? 0 হবে, ভোল্টেজ 0 হবে। কারেন্ট কি হবে, কারেন্ট বেড়ে যাবে। বেড়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে কি, এই যে শর্ট সার্কিট হচ্ছে, তো সেই শর্ট সার্কিট কারেন্টটাকে ফিড করবার জন্য কতটা অ্যামাউন্ট অফ কেভিএ প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি যখন শর্ট সার্কিট হচ্ছে, আমি ধরো একটা এক্সাম্পল দিই, একটা ধরো আমাদের অল্টারনেটর আছে, একটা ধরো আমাদের এরকম ট্রান্সফরমার আছে, এরকম একটা ট্রান্সফরমার আছে, এটা হচ্ছে ওখান থেকে লাইন বেরিয়ে গেছে। মনে করো এই লাইন, এই ট্রান্সফরমারের এন্ডে একটা শর্ট সার্কিট হয়ে গেছে, একদম 3 ফেজ একটা ফল্ট হয়ে গেছে। আর যখন এরকম একটা ফল্ট হচ্ছে, সেই ফল্টের মধ্যে কি পরিমাণে কারেন্ট ফ্লো হয় বলো দেখি, এর মধ্যে হিউজ একটা কারেন্ট ফ্লো হবে। কত কারেন্ট সেটা, সেটা হচ্ছে আইএসসি, শর্ট সার্কিট কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে, এই যে শর্ট সার্কিট কারেন্ট, এটাকে ফ্লো করানোর জন্য, শর্ট সার্কিট কারেন্টটাকে ফ্লো করানোর জন্য, কারেন্ট তো এমনি এমনি ফ্লো হবে না, তার জন্য তো একটা কি দরকার, কারেন্ট ফ্লো করানোর জন্য পাওয়ার দরকার, তাই না? একটা পাওয়ার তো দরকার। সেই যে পাওয়ার, কতটা পাওয়ার এখানে প্রয়োজন, সেইটাকে আমরা হিসাব করব কিসের মাধ্যমে, সেটাকেই আমরা হিসাব করব এই শর্ট সার্কিট কেভিএ এর মাধ্যমে। মানে ওই যে ফল্ট, যেটা হিউজ একটা কারেন্ট ফ্লো হচ্ছে ফল্টের জন্য, সেই ফল্টটাকে চালু রাখার জন্য বা জারি রাখার জন্য কতটা পরিমাণে পাওয়ার সেখানে প্রয়োজন, ইলেকট্রিক্যাল পাওয়ার কতটা প্রয়োজন, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেজারমেন্ট অফ দা শর্ট সার্কিট কেভিএ। এবার এটাকে হিসাব কি করে করব, এটার হিসাবটা আমরা করব অ্যাকচুয়ালি এখানে নমিনাল ভোল্টেজ যেটা থাকা উচিত, মানে নর্মাল কন্ডিশনে যে ভোল্টেজটা থাকা উচিত পার ফেজে, মানে ধরো এটা তো 3 ফেজ সিস্টেম, এটা তো আর সিঙ্গেল ফেজ সিস্টেম নয়, এটা হচ্ছে 3 ফেজ সিস্টেম, এরকম সিস্টেম। নমিনাল ভোল্টেজ মানে কি, যদি আমাকে বলে এটা হচ্ছে 132 কেভি সিস্টেম, যদি আমাকে বলে দেয় কোশ্চেনে বলে দিলে একটা 3 ফেজ সিস্টেম অফ 132 কেভি, তাহলে এখানে নমিনাল ভোল্টেজ কত হবে, আমাকে আগে এটা বলো, নমিনাল ভোল্টেজ কত হবে এক্ষেত্রে, 132 কেভি সিস্টেমের ক্ষেত্রে নমিনাল ফেজ ভোল্টেজ কত, সেটার মেজারমেন্ট কত হবে, ভিটার ভ্যালু কত হবে বলো। 132 কেভিতে আছে,
তাহলে 132 কে প্রথমে আমাকে, এটা হচ্ছে লাইন ভোল্টেজ, এই 132 কেভি বলে দেওয়ার অর্থ কি, এই লাইনের সঙ্গে এই লাইনের মধ্যে 132 কেভি ভোল্টেজ আছে, কিন্তু কিন্তু হচ্ছে আমাদের এই যে ফেজ টু নিউট্রাল, ফেজ টু নিউট্রালের মধ্যে কত ভোল্টেজ আছে, ফেজ টু নিউট্রালের মধ্যে, ফেজ টু নিউট্রালের মধ্যে কত ভোল্টেজ থাকবে বলো, ফেজ টু নিউট্রালের মধ্যে কিন্তু ভোল্টেজ 132 কেভি বাই রুট 3। 132 কেভি বাই রুট 3। তাহলে কেভি তো রাখলে চলবে না, কেভিটাকে আমাকে কেভিতে রাখলে চলবে না, এটাকে আমাকে ভোল্টে নিয়ে যেতে হবে, এত ভোল্ট, তাই না, এত ভোল্টস, আমরা বলতে পারি নমিনাল ভোল্টেজ হচ্ছে এত ভোল্টস, ঠিক আছে, এত ভোল্টস হলো আমার নমিনাল ভোল্টেজ। এবার আমার বলেছে এখানে শর্ট সার্কিট হয়েছে, তাহলে এখানে কত কেভিএ পাওয়ার এই ফল্টের মধ্যে যাচ্ছে সেটা যদি আমাকে বার করতে হয়, তাহলে আমি কি করব, আমরা যে নমিনাল ভোল্টেজটা পেয়েছি এই ভোল্টেজটাকে তো রাখবো, তাকে আমি কাকে দিয়ে গুণ করব, ভোল্টেজ গুণিত হয়ে যাবে আমাদের শর্ট সার্কিট কারেন্ট, যেটা আমাদের শর্ট সার্কিট কারেন্ট সমান হচ্ছে এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেইটা। তা সেই শর্ট সার্কিট কারেন্টের অলরেডি আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা কি বলো, শর্ট সার্কিট কারেন্টের ফর্মুলা হচ্ছে আই, আই মানে হচ্ছে রেটেড কারেন্ট, যেটা নর্মাল কন্ডিশনে এখান দিয়ে যত কারেন্ট যেত সেটা হচ্ছে রেটেড কারেন্ট আই, ফল্ট না হওয়া অবস্থায় যে কারেন্টটা যেত সেটা হচ্ছে আই, আই গুণিত 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ এক্স, পার্সেন্টেজ অফ এক্স মানে হচ্ছে পার্সেন্টেজ অফ রিঅ্যাক্টেন্স, এটা হয়ে যাচ্ছে আমাদের শর্ট সার্কিট কারেন্টের মান। যখনই আমরা কেভিএটাকে বার করতে চাইবো, শর্ট সার্কিট কেভিএ, কেভিএ এই দেখো আমি এটাকে এরকম ভাবে লিখছি, কেভিএ ব্র্যাকেটে লিখছি শর্ট সার্কিট, ঠিক আছে, সেইটা সমান তাহলে আমরা কি লিখতে পারি, সেইটা সমান আমরা লিখতে পারি হচ্ছে আমাদের ভোল্টেজ কত আছে, নমিনাল ভোল্টেজ ভি আছে, ঠিক আছে, নমিনাল ভোল্টেজ ভি আছে, তাকে আমরা গুণ করব তাকে দিয়ে শর্ট, হ্যাঁ নমিনাল ভোল্টেজকে আমরা শর্ট সার্কিট কারেন্ট দিয়ে গুণ করে দেব, নমিনাল ভোল্টেজ গণিত শর্ট সার্কিট কারেন্ট। কিন্তু এইভাবে আমরা যে শর্ট সার্কিট কেভিএটা পাবো সেটা কি আমার কটা ফেজের জন্য হবে বলো তো, এটা কি তিনটে ফেজের জন্য হলো, এটা একটার জন্য হলো, তাহলে তিনটের জন্য পাওয়ার জন্য আমাকে 3 তো গুণ করতেই হবে, 3 দিয়ে আমি গুণ করেই দেবো, 3 ইন্টু ভি ইন্টু আইএসসি আমরা করেই দেবো, ঠিক আছে। এবার যখনই আমি এটাকে বসিয়ে দেবো তখন কি হয়ে যাবে, আচ্ছা এখন আমার ভোল্ট ভিটা কি কোন ইউনিটে আছে বলো, ভি এর ইউনিটটা কি, এককটা কি, ভোল্টে আছে, কিন্তু আমি বার করছি কি, আমি বার করতে চাইছি কেভিএ, তাহলে ভোল্টের সঙ্গে অ্যাম্পিয়ারকে গুণ করলে কি আমরা কেভিএ পাবো, ভোল্টের সঙ্গে অ্যাম্পিয়ারকে গুণ করলে কি আমরা কেভিএ পাবো, আমরা তো ভোল্ট অ্যাম্পিয়ার পাবো, আমরা ভিএ পাবো, আমরা তো কেভিএ পাবো না। তাহলে কেভিএ পাওয়ার জন্য যেটা পাচ্ছি তাকে আবার কি দিয়ে ভাগ করতে হবে, তাকে আবার 1000 দিয়ে ভাগ করতে হবে, তবে আমরা কেভিএ পাবো, কারণ আমরা ভিএ থেকে কেভিএ তে নিয়ে যাওয়ার জন্য আমাকে 1000 দিয়ে ভাগ করতে হয়, তো সেই জিনিসটা আমার কিন্তু করতে হবে। তাহলে 3 ইন্টু ভি ইন্টু, আচ্ছা আইএসসির জায়গায় আমরা আইএসসির মানটাকে বসিয়ে দিই, এবার আইএসসির মান কত, আই গণিত কত, আই গণিত 100 ডিভাইডেড বাই কত, পার্সেন্টেজ অফ এক্স, আই গণিত 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ এক্স গণিত কত 1 ডিভাইডেড বাই 1000, এটা তো থাকবে 1 ডিভাইডেড বাই 1000। এবার আমি কি করব, এই যে 3 ইন্টু ভি ইন্টু আই যেটা আছে তার কাছাকাছি তার তলাতে আমি ওটাকে নিয়ে চলে আসবো 1000টাকে, 3 ইন্টু ভি ইন্টু আই ডিভাইডেড বাই আমাদের 1000টাকে আমরা এর তলায় নিয়ে চলে এলাম, ঠিক আছে, 3 ইন্টু ভি ইন্টু আই ইন্টু 1000 গণিত আমাদের কত হচ্ছে 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ এক্স, এরকম ভাবে আমরা এটাকে লিখলাম। আচ্ছা এবার আমাকে বলো দেখি, এই 3 তো আছে তিনটে ফেজের জন্য, ভিটা হচ্ছে ভোল্টে আছে, আইটা আছে অ্যাম্পিয়ারে, তাকে আমরা 1000 দিয়ে ভাগ করেছি, এখানে ভিটা হচ্ছে আমার নমিনাল ভোল্টেজ, অথবা বলতে পারো এটা ফেজ টু নিউট্রালের মধ্যে আমাদের রেটেড ভোল্টেজ, আর আইটা কি রেটেড কারেন্ট। আচ্ছা রেটেড ভোল্টেজের সঙ্গে রেটেড কারেন্টকে যদি গুণ করি, তাকে যদি 1000 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, এই টোটাল জিনিসটাকে, এই জিনিসটাকে আমরা বলতে পারি রেটেড কেভিএ। দেখো ব্যাপারটা বোঝো, ভিটা আছে ভোল্টে, আইটা আছে অ্যাম্পিয়ারে, ভিটা হচ্ছে রেটেড ভোল্টেজ আর আইটা হচ্ছে রেটেড কারেন্ট, আর 3 দিয়ে গুণ করেছি কারণ তিনটে ফেজ আছে, মানে তিনটে ফেজের টোটাল ভোল্ট অ্যাম্পিয়ারটা উপরে আছে, আর ভোল্ট অ্যাম্পিয়ারকে 1000 দিয়ে ভাগ করা মানে কেভিএ, তার মানে এই জিনিসটা হয়ে গেল আমাদের রেটেড কেভিএ। তাহলে রেটেড কেভিএ গণিত 100 বাই পার্সেন্টেজ অফ এক্স, এটাই হয়ে গেল আমাদের শর্ট সার্কিট কেভিএ। তাহলে শর্ট সার্কিট কেভিএর ফর্মুলাটা কি দাঁড়ালো, শর্ট সার্কিট কেভিএ বা কেভিএ ব্র্যাকেটের মধ্যে আমি এসসি লিখলাম শর্ট সার্কিট, ঠিক আছে, বোঝানোর জন্য, ঠিক আছে, এটা সমান আমাদের হয়ে গেল কত, রেটেড কেভিএ, বা আমি এরকম লিখতে পারি এটাকে কেভিএ ব্র্যাকেটে মধ্যে রেখে লিখতে পারি আমরা কেভিএ ব্র্যাকেটের বাইরে লিখলাম রেটেড, এটা হচ্ছে রেটেড কেভিএ গণিত কত হয়ে যাচ্ছে 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ এক্স, 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ এক্স, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, না ভিডিও নয়।
বলি 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ এক্স, এইটা হয়ে গেল আমাদের শর্ট সার্কিট কেভিআর ম্যাগনিটিউড। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই ফর্মুলাটা সবাই ইউজ করতে পারবে। হ্যাঁ তাহলে স্যার। দুটো জিনিস আমরা দেখলাম আজকে। আমরা দেখলাম হচ্ছে কিভাবে আমরা একটা বেস থেকে আরেকটাতে কনভার্ট করতে পারি। ঠিক আছে, একটা বেস থেকে আরেকটা বেসে আমরা কিভাবে কনভার্ট করতে পারছি। হ্যাঁ, রেটেড থেকে বেসের মধ্যে আমরা কিভাবে নিয়ে যেতে পারছি, এবং এই বেস কনসিডার করে আমরা ক্যালকুলেশন করতে পারি শর্ট সার্কিট কারেন্টটাকে। এবং তারপরে আমরা দেখলাম হচ্ছে শর্ট সার্কিট কেভি এর ফর্মুলাটাকে ডিরাইভ করে দিলাম। শর্ট সার্কিট কেভি এর ফর্মুলাটাকে আমরা এইভাবে ডিরাইভ করতে পারি। ঠিক আছে, তো তোমরা এইগুলোকে মনে রাখো। পরের দিন কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করবো। হ্যাঁ, আর হচ্ছে ওই একটা রিয়াক্টার বলে একটা পার্ট আছে এই চ্যাপ্টারের মধ্যে। রিয়াক্টার ব্যাপারটা কি এবং কেন এটা ব্যবহার করা হয়, তো সেই সম্পর্কে আমরা কিছু ডিসকাশন নেক্সট ক্লাসে করব। ঠিক আছে, রিয়াক্টারের ব্যাপারে কিছু ডিসকাশন আমরা নেক্সট ক্লাসে করব। সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। সৌমধর, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। অভিজিৎ সাহা, অভিজিৎ সাহা, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আজকে আমি এই পর্যন্তই ডিসকাশন করলাম। ঠিক আছে, নেক্সট ক্লাস আবার আমি সোমবার দিন নেব। ঠিক আছে, ওই ক্লাসে আবার ফার্দার ডিসকাশন করব।